যদি কোনো ডেফিনিশন আসে বা শর্ট নোট আসে এলসিএম এ, সেক্ষেত্রে কি আপনারা লিখতে পারবেন? শর্ট কোশ্চেন বলতেছেন? শর্ট কোশ্চেন বলতে হোয়াট ডু ইউ মিন বাই এলসিএম ইন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি? কয়েকবারই আসে শর্ট নোট। সেক্ষেত্রে ওই ছেলেমেয়েরা দেখি সবসময় মার্কেট বলতে কিন্তু ওই যে বাজার দরকে বোঝায় আর কি। এরা কিন্তু ওইভাবেই বলে যে কস্ট আর বাজার মূল্যের চেয়ে যেটা কম। সো দ্যাট অনেক সময় হয়তো অঙ্ক আসে বা অনেক সময় হয়তো শর্ট নোট আসে, যেভাবেই আসুক যদি মার্কেট বুঝে থাকেন সেভাবেই ব্যাখ্যা দিবেন আর কি। স্যার তাহলে কি প্রথমে মার্কেটের ডেফিনিশন দিয়ে দেব যে মার্কেটটা কি? হ্যাঁ, যে মার্কেট ইজ দ্যাট কস্ট তো বুঝিনি, তো তার সাথে মার্কেটের ডেফিনিশন দিয়ে তারপরে বলতে হবে যে এই দুটোর মধ্যে যেটু কম সেটুকুই বলা, সেই মেথডে ভ্যালুয়েশন করাটাকে বলা হয় ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি আন্ডার এলসিএম মেথড। আমরা আজ রেশিও করব। রেশিও অ্যানালাইসিস মানে হলো তুলনা করা। এখন এই তুলনাটা কেন আমরা করি, কম্পেয়ার কেন করি? আমরা কম্পেয়ার করি উইদিন দি অর্গানাইজেশন or within the two organization or three organization, অর্থাৎ একটা অর্গানাইজেশনের ভিতরেও আমরা তুলনা করতে পারি যে আমার এই বছরে কি অবস্থা, গত বছরে কি ছিল, আগামী বছর কি হবে, সেটাও আমরা করতে পারি। নিজের প্রতিষ্ঠানের ভিতরে ইন্টারনাল রেশিও করে আমরা কোম্পানির অবস্থা বুঝতে পারি, অথবা অন্য আরেকটা কোম্পানির সাথে তুলনা করে আমরা বুঝতে পারি আমার সেম ব্যবসা যারা করে তাদের সাথে তুলনা করে আমি বুঝতে পারি অনেক সময় যে আমার অবস্থানটা কি রকমের আছে। সেজন্যই আমরা অ্যাকচুয়ালি রেশিও অ্যানালাইসিস করি। তো এক এক বইতে দেখবেন অনেক ধরনের আপনার রেশিও অ্যানালাইসিস আছে। সো আমরা এখানে মোটামুটি 5 ধরনের রেশিও অ্যানালাইসিসের নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো প্রফিটেবিলিটি রেশিও আর পারফরম্যান্স, আমরা অনেক সময় এটাকে পারফরম্যান্স রেশিও বলি। দেন লিকুইডিটি রেশিও, অনেক সময় উই কল্ড ইট অ্যাজ এ সলভেন্সি রেশিও। এফিশিয়েন্সি রেশিও, ইট মিনস ইউজ অফ অ্যাসেট অ্যান্ড দি ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, অনেক সময় এগুলোকে গিয়ারিং রেশিও বলা হয়, and সিকিউরিটি রেশিও বা ইনভেস্টরস রেশিও। আমরা সিরিয়ালি আজকের রেশিওগুলোর সূত্র নিয়ে আলোচনা করব এবং আপনারা কনফিউজ হবেন না। আপনারা দেখবেন যে এক এক বইতে এক এক রকমের রেশিও অ্যানালাইসিস করেছে। তো আমরা যদি এই 5টা রেশিও অ্যানালাইসিস শিখতে পারি, তাহলে এই পরীক্ষাতে যে সমস্ত রেশিও অ্যানালাইসিস দেয় এগুলো ইনশাল্লাহ আমাদের 5টার মধ্যে থাকে আশা করি। কাজে 5টা যদি আমরা ভালো করে বুঝি আমরা রেশিও অ্যানালাইসিস করতে পারবো। প্রথমে হলো প্রফিটেবিলিটি রেশিও, দ্যাট মিনস পারফরম্যান্স রেশিও। তো পারফরম্যান্স রেশিওকে আমরা তিনটা আবার রেশিও আমরা বের করি এর আন্ডারে। একটাকে বলি আমরা গ্রস মার্জিন রেশিও, আরেকটাকে বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আর রিটার্ন অন ইকুইটি। 3 রকমেরই বের করা যায়। কাজে পরীক্ষাতে যদি শুধুমাত্র প্রফিটেবিলিটি রেশিও আসে সেক্ষেত্রে আমরা 3টাই করব। আর যদি স্পেসিফিক বলে গ্রস মার্জিন রেশিও বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি, তাহলে কিন্তু আমরা স্পেসিফিক সেটা করব। মানে এইটা হলো আমার মেইন হেড, প্রফিটেবিলিটি রেশিওটা হলো আমার মেইন হেড, এর আন্ডারে হলো আমার 3টা রেশিও। আপনাদের কাছে কি এইভাবে গেছে সবার কাছে? জি স্যার, আছে। আচ্ছা, তাহলে তো লেখার দরকার নাই মনে হয়, নাকি? না স্যার, লেখার দরকার নেই, বাট বোঝার দরকার আছে। এখন আমরা একটা নিয়ে আলোচনা, গ্রস মার্জিন রেশিও। গ্রস মার্জিন রেশিও আমরা বলেছি যে গ্রস প্রফিট
ডিভাইডেড বাই সেলস, অর্থাৎ আমার যতটুকু সেলস হয় তার ভিতরে আমার গ্রস মার্জিন কতটুকু সেটুকু কি বোঝানোর জন্যই আমরা এই রেশিওটা করি। আমার যদি 100 টাকা সেল হয় তার জন্য আমি সহজে বুঝতে পারি যে আমার 5 টাকা এখানে গ্রস মার্জিন, তাহলে 200 টাকা সেল হলেই আমি বুঝতে পারবো যে আমার 10 টাকা প্রফিট হয়েছে। প্রফিট বলতে আমরা গ্রস প্রফিট কি বুঝাচ্ছি। আর এই গ্রস প্রফিট কিন্তু আমরা শিখে আসছি আমাদের ইনকাম সেখানে দেখেছি যে হাউ দি ক্যালকুলেট দি গ্রস প্রফিট এন্ড নেট প্রফিট, সো দ্যাট এখানে আমরা গ্রস প্রফিট নিয়ে আলোচনা করব যে সেলসের কতটুকু অংশ গ্রস প্রফিট হয় এবং সেটা আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। তাহলে এর রেজাল্টটা আসবে কিন্তু সে 5% বা 10% বা 20%। তাহলে মূল কথা হলো যদি কোথাও গ্রস প্রফিট অঙ্কে দেয়া থাকে ভালো কথা, যদি না দেয়া থাকে তাহলে আমাকে ইনকাম স্টেটমেন্ট করে নিতে হবে, করে নিয়ে সেখান থেকে আমার গ্রস প্রফিটটা বের করতে হবে আগে, তারপরে সেটা সেলসের সাথে তুলনা করতে হবে। এখানে সেলস বলতে টোটাল সেলস কি বোঝাচ্ছে। দেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, হিয়ার the capital employed means the capital employed by the owners and lenders, অর্থাৎ টোটাল যে ক্যাপিটাল আমার এমপ্লয়েড হবে তার উপরে আমার প্রফিট কতটুকু, অপারেটিং প্রফিট কতটুকু হয় সেটাকে তুলনা করার জন্য এই রেশিওটা করা হয়। এখানে শুধুমাত্র তো ওনার ক্যাপিটাল না, ওনার্স এন্ড লেন্ডার্স মানে লং টার্ম এন্ড শর্ট টার্ম দুটোই। সো শর্ট টার্ম মানে কারেন্ট লায়াবিলিটি গুলো আসবে, সরি লং টার্ম এন্ড ইকুইটি দুটোই। এর প্লাস ওই না এখন স্যার কারেন্ট লায়াবিলিটি এখানে আমরা জি স্যার লেন্ডার বলতে শুধুমাত্র লং টার্ম লায়াবিলিটি না নাকি স্যার? বুঝা যাচ্ছে না, একটু জোরে বলুন। স্যার লেন্ডার বলতে তো শুধু লং টার্ম লায়াবিলিটি না? জি 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 স্যার। এখানে একটা একটা জিনিস আমি লিখেছি দেখেন, অ্যাভারেজ। যদি দেখেন যে প্রতিটা সূত্রেই অনেক সূত্রে আমরা অ্যাভারেজ লিখেছি, যদি অ্যাভারেজ আমাদের পক্ষে করা অ্যাভারেজ মানে কি বলতে পারেন? স্যার গড় করা, গড় তো করা, এখানে অ্যাভারেজ বলতে কি বোঝাচ্ছে? মানে ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং মানে ইন্ডিং প্লাস ইনভেন্টরি, ক্যাপিটালকে যোগ করে 2 দিয়ে ভাগ দেয়া। রাইট, ইনভেন্টরি না, ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল, হ্যাঁ, ক্যাপিটাল প্লাস লেন্ডার্স মানে আমার লং টার্ম লায়াবিলিটি এবং আমার ওনার্স ইকুইটি, এই দুটো যোগ করলে সেটা যদি আমি ওপেনিং পাই এবং ক্লোজিংও যদি পাই তাহলে দুটো যোগ করে আমি 2 দিয়ে ভাগ করলে আমার অ্যাভারেজ হয়ে যাবে। আর যদি আমার কাছে তথ্যটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আর অ্যাভারেজ করতে পারবো না আর অ্যাভারেজ করবো না। সেক্ষেত্রে সূত্রটা লেখার সময় এরকম লিখবো, ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স অ্যান্ড লেন্ডার্স। যদি আমি দেখি যে আমি অ্যাভারেজ করার সুযোগ আছে সেক্ষেত্রে আমি অ্যাভারেজ করে নেব, আর যদি আমার সেরকম কোনো অ্যাভারেজ করার সুযোগ না থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই ক্যাপিটাল এমপ্লয়েড এবং লং টার্ম লায়াবিলিটি এই দুটো যোগ করেই আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা ডিটারমাইন করব এবং সেটা তার কতটুকু অংশ অপারেটিং প্রফিট। তাহলে অপারেটিং প্রফিট সেই একই কথা, যদি দেয়া থাকে ভালো কথা, দেয়া না থাকলে আমরা ইনকাম স্টেটমেন্ট করে অপারেটিং প্রফিট বের করে নিতে হবে। এখানে এটা দিয়ে বোঝায় যে আমার ক্যাপিটালের উপরে রিটার্ন কি রকমের। যদি রিটার্ন ভালো হয় তাহলে যারা লেন্ডার্স আছে বা ওনার্স আছে তারা আরো ইনভেস্ট করার জন্য উৎসাহিত হবে বা ব্যবসা আরো সম্প্রসারিত করার চিন্তা করবে। আর যদি দেখে যে না আমার রিটার্ন ভালো আসতেছে না, ইন দ্যাট কেস তারা আবার অল্টারনেটিভ চিন্তা করবে। এক মিনিট, একটু আমি একটা জরুরি ফোন আসছে।
যিনি বলতেছেন লেকচার শিট নাই, ফেসবুকের এই গ্রুপটাতে একটু জয়েন করেন। জয়েন করলে সেখানে গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন, সেখানে অল কোর্স ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। অ্যানাউন্সমেন্ট ট্যাবে আছে ভাই। দেহান ভাই, যে সুপার টেক্সটের কত নম্বর পেজে এই রেশিও অ্যানালাইসিস? এটা আমি বই তো খুলি নাই, স্যারের যে লেকচার শিটটা আছে সেটা ফলো করতেছি। 368 এ যান, 368 তো পাই না। হার্ড কপি ওপেন আছে আপনার সামনে? হার্ড কপি নাকি সফট কপি? হার্ড কপি। আর এখানে যেটা বলছে হার্ড কপিতে 368 এ যান, হার্ড কপিতে 368 এই আছে। এডিশনটা মিলাই নিয়েন তাহলেই হবে। এডিশনটা মিলাই নিন। বললো যে মার্কেটের ডেফিনিশনটা, রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা। তুমি আমার কথা শুনতেছো? জি ভাই শুনতেছি, বলেন। ওই স্যার যেটা বললো যে মার্কেটের ডেফিনিশনটা, এটা একটু বলো তো। আচ্ছা, এটা আমি খেয়াল করি নাই, আর আমি তখন তো লাস্ট করি নাই, বাট যতটুকু বুঝছি মার্কেটের ডেফিনিশনের কথা বলা নাই তো। স্যার বলছে যে ওই যে এলসিএম টা আছে না, এটা হয়তো কখনো দেখা গেছে যে ম্যাথ আকারে আসে, কখনো হয়তো একটা ওয়ার্ড ছিল না, একটা আর দিয়ে ভ্যালু, কি একটা ভ্যালু, রিপ্লেসমেন্ট কস্ট। হ্যাঁ, the replacement cost that is not lower than ceiling or greater than floor is market। মানে বলা হচ্ছে যে বাংলাতে বলি, মার্কেট প্রাইস কখনোই রিপ্লেসমেন্ট কস্টের চেয়ে কম হতে পারবে না। সেই রিপ্লেসমেন্ট কস্টটা যেটা সিলিং এর থেকে কম না, আবার না, কথাটা আপনারা যারা বলেছেন সবই ভুল বলেছেন। মার্কেট প্রাইস নিয়ে এখানে কথা না, কথা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। রিপ্লেসমেন্ট কস্ট নেভার বি lower than the floor, not higher than the ceiling. Replacement cost, that market is that replacement cost who is not less than the floor, not higher than the ceiling, that is called market. এখনো ক্লিয়ার হতে পারেননি? স্যার ক্লিয়ার স্যার। Market price is that price where the replacement cost is not less than the floor, not higher than the ceiling. That replacement cost is called market. And when we compare with the cost and market, whichever is lower, in that price, when we will valuation our ending inventory, that is called LCM method, ending valuation of ending inventory under LCM method. থ্যাংক ইউ স্যার, এখন ক্লিয়ার। এই লাইন লিখতে পারেন, মার্ক পাবেন, কিন্তু অদ্যবধি কোনো খাতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ওকে, দেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর সবাই যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সটটা চলে যাই। রিটার্ন অন ইকুইটি। স্যার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড জিনিসটা একটু বলবেন স্যার? বলেছি যে আপনি এখানে বলা আছে যে ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স অ্যান্ড লেন্ডার্স। হ্যাঁ, তাহলে লেন্ডার্স মানে হতো লং টার্ম লায়াবিলিটি, আর শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে ওনার্স ইকুইটি। তাহলে এই অ্যাভারেজ আমি বলছি এই জন্য যে অ্যাভারেজ মানে হলো ওপেনিং যোগ ক্লোজিং ডিভাইডেড বাই 2। এখন যদি আমি এই ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স বা ওনার্স ইকুইটি এবং লেন্ডার মানে ক্রেডিটর্স, লং টার্ম ক্রেডিটর্স, তাহলে লং টার্ম ক্রেডিটর্স এবং ওনার্স ইকুইটি দুটোই যদি আমি ওপেনিং পাই আর ক্লোজিং পাই, তাহলে সেই দুটো যোগ করে 2 দিয়ে যদি ভাগ করতে পারি, তখন আমি অ্যাভারেজ বের করতে পারবো, অ্যাভারেজ হয়ে যাবে। আর যদি আমি ওপেনিং না পাই, অথবা ওপেনিং আমি একটা পেয়েছি আর একটা পাচ্ছি না, বা ক্লোজিং একটা পেয়েছি আর একটা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আর আমি অ্যাভারেজ করতে পারবো না। সো দ্যাট অ্যাভারেজ করার আগে খেয়াল করে নেবেন যে আমরা সবগুলোর অ্যাভারেজ করতে পারবো কিনা। আর অ্যাভারেজ অনেক সূত্রেই অ্যাভারেজ আছে, কাজে একটা অ্যাভারেজ করতে পারলাম আর আরেকটা গিয়ে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আর হবে না। আপনি যা করবেন এক কনসেপ্টে করতে হবে। সব অ্যাভারেজ করলে সব জায়গায় অ্যাভারেজ করবেন, আর অ্যাভারেজ করতে না পারলে কোনোটাই করবেন না। এই হলো মূল কথা আর কি। তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনি যদি এক জায়গায় অ্যাভারেজ নেন এবং আরেক জায়গায় যদি অ্যাভারেজ না নেন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না হুইচ ইজ বেটার অর নট। ক্লিয়ার? যিনি কোশ্চেন করেছেন উনি বুঝতে পেরেছেন?
Now the return on equity. Return on equity বলছি কিরকমটাকে, যে নেট প্রফিট কতটুকু আমার অ্যাভারেজ, এই যে আবারও বলছে অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি বা ওনার্স ইকুইটি, শুধুমাত্র ওনার্স ইকুইটি এখানে, আর এখানে কিন্তু লেন্ডার সহ, এবং এখানে হলো আপনার এই শুধুমাত্র ওনার্সের যতটুকু আসবে ততটুকু। তাহলে আর এখানে হলো অপারেটিং প্রফিট, আর এখানে হলো নেট প্রফিট। হ্যাভ ইউ এনি ডিফারেন্স বিটুইন অপারেটিং প্রফিট এন্ড নেট প্রফিট? Yes, sir. Yeah. So that এখানে নেট প্রফিট, তো নেট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি। যদি অ্যাভারেজ করতে পারি ভালো, অ্যাভারেজ না করতে পারলে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র শেয়ার হোল্ডার্স ইকুইটি লিখবেন, এবং প্রতিটা সূত্রই এখানে পার্সেন্টেজে আসবে। সো দ্যাট আমরা যদি কোনো বছরে দেখি যে আমার এখানে গ্রস মার্জিন 10% 2020-এ, আর 19-এ ছিল 8%, তাহলে আমি ভাববো যে আমার গ্রোয়িং, দ্যাট মিনস আমার প্রতিষ্ঠান ভালো ব্যবসা করতে পারতেছে। আর আমি যদি দেখি যে না, গত বছর ছিল 10%, এবছর হলো 8% বা 7%, তাহলে তার মানে কি, সেটা হলো গ্রোয়িং ডাউন, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। সো দ্যাট এই পার্সেন্টেজ দিয়ে আমরা সংক্ষেপে বুঝতে পারি যে আমার রিটার্নটা কি রকমের। তিনটাই একই অবস্থা। এটা এখন আপনি একই প্রতিষ্ঠানের পরপর 2 বছর বা 3 বছরের নিয়ে আলোচনা মানে তুলনা করতে পারেন, অথবা আপনার গ্রস মার্জিনের কি অবস্থা, আর সেম নেচারের ব্যবসার অন্য প্রতিষ্ঠানের কি অবস্থা সেটাও আপনি বুঝতে পারবেন। তার সাথেও আপনি তুলনা করে বুঝতে পারবেন যে আপনি ঠিক আছে, আপনি যদি এই বছর মার্জিন কমে যায় এবং যদি দেখা যায় যে না, অন্য কোম্পানির একই অবস্থা, তাদেরও আরো খারাপ অবস্থা, গত বছর চেয়ে তাদের মার্জিন আরো কম, কারণ এগুলো কিন্তু এখন ওয়েবসাইটে সব পাওয়া যায়, যে বিশেষ করে যাদের শেয়ার মার্কেটে আছে তাদের কিন্তু সবকিছুই আপনি ওয়েবসাইটে পাবেন। কাজে আপনি তুলনা করে দেখতে পারবেন যে আপনার সেম ব্যবসায় সেই প্রতিষ্ঠানের অবস্থাটা কি আর আপনার প্রতিষ্ঠানের অবস্থা কি। নাও আমরা আলোচনা করব লিকুইডিটি রেশিও নিয়ে। লিকুইডিটি বলতে এখানে বোঝাচ্ছে যে যেটা আপনার অনেকটা ক্যাশের সমতুল্য। জি স্যার, এই যে রিটার্ন অন ইকুইটি, এটা কে কাকে রিটার্ন করতেছে? কোম্পানি কাকে করতেছে? না, রিটার্ন কেউ কাউকে রিটার্ন দিচ্ছে না। এখানে সেই রিটার্ন না, এখানে রিটার্ন হলো যে আপনার মূলধনের উপরে কতটুকু আপনি টাকা রিটার্ন পাচ্ছেন, কতটুকু লাভ পাচ্ছেন। সে আপনি যদি 100 টাকা কাউকে ধার দেন, মনে করেন আপনি ধার দিলেন, আপনি বললেন যে আমি 100 টাকা তোমাকে ধার দিলাম, তুমি ফেরত দেওয়ার সময় আমাকে 110 টাকা দিবা। তার মানে এখানে হলো আপনি 100 টাকার উপরে আরো 10 টাকা বেশি পেলেন। এইটাকে বলা হয় রিটার্ন অন, আপনি যেটা করেছেন সেটা ইনভেস্টমেন্ট, এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি 10%, 100 টাকা দিয়ে আপনি 10 টাকা পেয়েছেন। এটা কি নির্ধারিত যদি থাকে যে আমাকে এত পার্সেন্ট দিতে হবে, তাহলে স্যার এটা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওই ইন্টারেস্টটাই তো রিটার্ন, ইনকামটাই তো রিটার্ন, ইন্টারেস্টটাই তো রিটার্ন। এখন এখানে সব সহই তো আমি এই নেট প্রফিটটাকে আমি তুলনা করতেছি যে নেট প্রফিট আমার রিটার্ন কতটুকু, ক্যাপিটালের উপরে নেট প্রফিট হিসাবে কতটুকু আমার রিটার্ন হচ্ছে, অপারেটিং প্রফিট আমার কতটুকু রিটার্ন হচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। নাও দি সলভেন্সি লিকুইডিটি রেশিও। লিকুইডিটি বলতে আমরা কিন্তু ক্যাশ বা ব্যাংকে বুঝাই, অর্থাৎ যেই সম্পত্তিগুলো আমরা খুব তাড়াতাড়ি ক্যাশে রূপান্তর করতে পারি, সেগুলো কি নরমালি আমরা লিকুইডিটি হিসাবে ট্রিট করি। যেমন ক্যাশ, যেমন ব্যাংক, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, যেমন ইনভেন্টরি, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি লিকুইডিটি অ্যাসেট, অর্থাৎ এগুলোকে আমরা খুব দ্রুত ক্যাশ আর ব্যাংকে রূপান্তর করতে পারি, সেই জন্য এগুলোকে বলা হয় লিকুইডিটি অ্যাসেট, লিকুইড অ্যাসেট আর আপনার কারেন্ট অ্যাসেট বলি আমরা। এখন দুটো রেশিও এখানে, একটাকে বলে আমরা কারেন্ট রেশিও, আরেকটাকে বলে আমরা কুইক রেশিও।
কারেন্ট রেশিও হলো যদি আমরা কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লায়াবিলিটির তুলনা করি, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি কোনটা, যেটুকু হলো 1 বছরের মধ্যে আমাকে পরিশোধ করতে হবে যে লায়াবিলিটি গুলো, সেগুলোকে বলে কারেন্ট লায়াবিলিটি। আর কারেন্ট অ্যাসেট কোনগুলো, যেই অ্যাসেট গুলো 1 বছরের মধ্যে আমি ক্যাশে রূপান্তর করতে পারবো সেগুলোকে বলা হয় কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট লায়াবিলিটির তুলনায় কারেন্ট অ্যাসেট আমার কতটুকু আছে সেই তুলনা করার জন্যই এই রেশিওটা আমরা করি, কারেন্ট রেশিও। এটাকে অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলে। হ্যাঁ, এবং আমরা এই উপরে নিচে না লিখে অনেক সময় এরকমের কারেন্ট অ্যাসেট ইস টু কারেন্ট লায়াবিলিটি এভাবেও লিখতে পারি। এবং এটার স্ট্যান্ডার্ড হলো 2:1। 2:1 মানে হলো যে 1 টাকা যদি আপনার লায়াবিলিটি থাকে তা 2 টাকা অ্যাসেট থাকলেই হয়, এর বেশি লাগে না। এটা হলো স্ট্যান্ডার্ড, আইডিয়াল। এই জন্য বলছি ইট ইজ আইডিয়াল। এর বেশি এটা ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি ভ্যারি করে না এই আইডিয়ালটা? না, ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি কাইন্ডলি কি আরেকবার, সরি স্যার, লাস্টের আইডিয়াল পার্টটা স্যার, সরি স্যার। হ্যাঁ, আইডিয়াল পার্টটা বলছি। আইডিয়াল মানে হলো আমরা মানে আপনার কাছে মানুষ 1 টাকা পায়, আপনি যদি তার বিনিময়ে 2 টাকা রেখে দেন এটাই এনাফ, এর বেশি দরকার নেই তো। আপনার কাছে পায় মানুষ 1 টাকা, আপনি দিলে আপনি জমা রাখলেন 2 টাকা, এতটুকুই যথেষ্ট। এখন আপনি যদি 3 টাকা রাখেন তার মানে কি আপনি 1 টাকা আরো অতিরিক্ত রেখেছেন, হ্যাঁ, অলস হিসাবে পড়ে আছে, এটা আপনি ইউজ করতে পারতেন। এখন যদি আপনি এখানে 2:1 মানে 1 টাকা লায়াবিলিটি পরিবর্তে 2 টাকা, এটার পরিবর্তে যদি আপনি এখানে 10:1 রাখেন তার মানে কি আপনি 9 টাকা অলস ফেলে রাখছেন। I'm not utilizing my assets properly. রাইট। এই জন্যই এই রেশিও গুলো আমরা বলি যে 2:1 আমরা আইডিয়াল বলি। এর চেয়ে যদি বেশি হয় তখন আমরা বিভিন্ন কমান্ডস করব যে এইটা ভালো কি ভালো না, সেই হিসেবে আমরা কমান্ডস করব আর কি। সরি, কোথায় গেল? তো আমরা মাগরিবের আজান দিয়েছি, আমার মনে হয় 5 মিনিট নামাজের জন্য একটু বিরতি দিতে পারি নাকি? Yes sir. জি স্যার, 10 মিনিট। ওকে 10 মিনিট, ঠিক আছে। জি ঠিক আছে। আমি ভাই কি আছেন? জি ভাই, তাড়াতাড়ি বলেন, তাহলে আমি যাবো তো এখন। হ্যাঁ আচ্ছা, আপনি নামাজটা শেষ করে আসেন, তারপরে নামাজটা শেষ করে একটু হ্যালো দেন। আচ্ছা ভাই, কোনো প্রবলেম নেই। ওকে ওকে। যাবো আছেন, আজকে আমরা এ নিয়ে আলাপ করবো, একটু রাত্রে বাজেট নিয়ে আলাপ করবো, একটু থাকবেন। বিয়ান ভাই আছেন? জি ভাই। আচ্ছা, আমাকে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট এই তিনটার ভিতরে পার্থক্যটা একটু বুঝে বলতে পারবেন? এখন না ভাই, পরে বুঝে মনে, ঠিক আছে? ওকে ওকে। সাইদ ভাই একটু চ্যাট বক্সটা একটু চেক করেন না এখানে। ব্রাদার, ইটস ওকে, পরে হবে।
হ্যাঁ ভাই, হ্যালো ভাই আমি ভাই জি ভাই আমি ভাই জি আমাকে একটু কষ্ট করে যদিও সেটা পরে বুঝতে পারতাম, তারপরে একটু হচ্ছে অপারেটিং প্রফিট, গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট, এই তিনটার ভিতরে একটু পার্থক্যটা একটু বোঝাই বলেন। আচ্ছা, এই পার্থক্য বোঝার চেয়ে আমি আপনাকে একটা নরমাল জিনিস বলি। কারণ একদম ফার্স্টে আমাদের স্যার একটা ইনকাম স্টেটমেন্ট ফর্ম দিয়েছেন, আপনার কাছে আছে ওইটা? ফর্মটা কি আছে? আচ্ছা, না থাকলে প্রবলেম নেই, আমি ফর্মটা আপনার সাথে চ্যাট বক্সে শেয়ার করতেছি, ওইটা দেখলেই আপনি জিনিসটা আচ্ছা ইনকাম ট্যাক্স, হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট ফর্ম, হ্যাঁ পাইছি ভাইয়া, পাইছি নেম অফ দ্য কোম্পানি। আচ্ছা, এখানে দেখেন যে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড এগুলো বাদ দেওয়ার পর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গ্রস প্রফিট। পাইছেন? না, এখানে তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে শুরু করছে, এট দ্য বিগিনিং র ম্যাটেরিয়াল প্লাস অ্যাড র ম্যাটেরিয়াল পারচেজ। নিচে নামতে থাকেন, নিচে নামতে থাকেন। আচ্ছা হ্যাঁ সেলস রেভিনিউ, রাইট, ওখান থেকে শুরু। এক্স্যাক্টলি। আচ্ছা,
তো এখানে দেখেন এই যে সেলস রেভিনিউ, ওটার পর বাদ দিলে কি থাকে আপনার? এই যে রেভিনিউ থেকে আমি সেলস, হ্যাঁ সেলসটা বাদ দিলাম। তারপর কি বাদ দিলাম? পাচ্ছি নেট সেলস। সেলস থেকে সেলস রিটার্ন অ্যালাউন্স বাদ দিলে, ডিসকাউন্ট বাদ দিলে পাচ্ছি নেট সেলস। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে, যেটার ভিতরে থাকতেছে ইনভেন্টরি, পারচেজের সাথে পারচেজ রিটার্ন অ্যালাউন্স, ফ্রেটিং, ডিসকাউন্ট, এগুলা বাদ দিলে থাকতেছে ইনভেন্টরি থেকে পারচেজের এসব জিনিস বাদ দিলে থাকতেছে নেট পারচেজ। তারপরে এর সাথে ফ্রেট ইন যোগ করলাম, সেটা যোগ করার পর কস্ট অফ গুড পারচেজ পাচ্ছি। হ্যাঁ, তারপর ওটা থেকে সম্ভবত কস্ট অফ গুড পারচেজের সাথে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস পারচেজ যোগ করলে পাচ্ছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তাহলে কস্ট অফ, তাহলে আমি নেট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড, নেট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাচ্ছি। এক্স্যাক্টলি, এই জিনিসটাই হচ্ছে আপনার গ্রস প্রফিট। এটা গেল। এটার পর ইনকাম স্টেটমেন্টের আরেকটা পোরশন আছে যেখানে আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দেই, ক্যালকুলেশন করব। আমাদের নেক্সট স্টেপ অপারেটিং এক্সপেন্সেস বাদ দেই। এই অপারেটিং এক্সপেন্সটা দুইটা ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, রাইট? এক্স্যাক্টলি। তো ওই দুইটা এক্সপেন্স যখন আমি বাদ দিব, এরপর যেই পোরশনটা আমি পাবো, যে ইনকামটা আমি পাবো, সেটার নাম অপারেটিং ইনকাম অথবা অপারেটিং আদার রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। আচ্ছা, ওটা অপারেটিং ইনকাম, রাইট? হ্যাঁ, ওই অপারেটিং ইনকামের সাথে বা অপারেটিং প্রফিটের সাথে পরে আমরা আদার রেভিনিউ এন্ড আদার এক্সপেন্সেস অ্যাড করব। ঠিক আছে, যোগ বিয়োগ করলে হ্যাঁ দেন আমরা নেট ইনকাম বিফোর ট্যাক্স পাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেন নেট ইনকাম থেকে ইনকাম ট্যাক্সটা আমরা বাদ দিলে দেন নেট ইনকাম পেয়ে গেলাম। নেট ইনকাম পেলাম। তাহলে আমরা গ্রস প্রফিট পাইলাম, নেট প্রফিট পাইলাম, মাঝখানে অপারেটিং প্রফিটটা করতে আসবে। এটা হচ্ছে অপারেটিং ইনকামটা। ওই যে আমার গ্রস প্রফিট থেকে যখন আমি অপারেটিং এক্সপেন্স, ওই যে সেলিং এন্ড জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর যেটা আমি পাইলাম সেটা কি আমার অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকামটাই আমার অপারেটিং প্রফিট। এটা আমার এইটা চোখ ফেরাই গেছে আমার, এটাই অপারেটিং ইনকাম এন্ড প্রফিট, রাইট? এটা চোখ। আবার বেসিক্যালি অন্য লেআউটের মধ্যে, এটা বেসিক্যালি যেহেতু আমরা আইসিএমপি তে পড়তেছি, আমাদের এই ফরম্যাটটাই ফলো করা উচিত। আর যাই হোক, এখন আর অন্য কথা বললে আপনি প্যাচ খেয়ে যাবেন। এটাই আপাতত। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। সারা সবার নামাজ কি শেষ হয়েছে? মোটামুটি শুরু করতে পারি? জি স্যার, শুরু করতে পারেন স্যার। ওকে স্যার, আমরা পার্টিসিপেট করার সময় একটা কথা শুনেছিলাম, সেটা হলো আমি যেটা ইনকাম স্টেটমেন্ট ফরম্যাটটা দিয়েছি, এটা একটু ভালো করে সবাই দেখেন, দেখলেই সব কনফিউশন দূর হয়ে যাবে। কারো কাছে কোনো কোশ্চেন করার সুযোগ নাই। ফরম্যাটটার ভিতরে এমন ভাবে করেছি যে কারো কাছে কোনো কোশ্চেন করার ওখানে কোনো সুযোগ নেই। আপনি যদি একবার চোখ বুলান তাহলেই আপনি সব বোঝার কথা, পারার কথা। তো ওইটা একটু ভালো করে দেখেন। ওকে, তো লিকুইডিটি রেশিও আমরা আলোচনা করেছিলাম যে কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লায়াবিলিটির তুলনা। মূল কথা হলো আমার 1 বছরের মধ্যে আমার যে লায়াবিলিটি বা দায় আমাকে পরিশোধ করতে হবে, সেই দায়টা বিপরীতে আমার হাতে কি আছে সেটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছে। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড এইটাই অ্যাকসেপ্ট যে 2:1টাই হলো আইডিয়াল বা এর কাছাকাছি। কিন্তু এর চেয়ে যদি অতিরিক্ত থাকে, যদি এখানে 2:1 মানে কি? 2:1 মানে হলো এই সবসময় যেটা নিচে থাকে সেটা আমরা যদি এই উপরে নিচে না লিখি, পাশাপাশি লিখি, তাহলে কিন্তু উপরটা আগে লিখি সাধারণত, কারেন্ট অ্যাসেট ইজ টু কারেন্ট লায়াবিলিটি বলি। আর যদি উপরে নিচে লিখি তার এর অর্থ হলো যে আমার যদি 100 টাকা লায়াবিলিটি থাকে তাহলে কারেন্ট অ্যাসেট কতটুকু আছে সেটা আমরা এইভাবেও লিখতে পারি, আমরা পাশাপাশিও শো করতে পারি। যেভাবে লিখি না কেন রেজাল্ট আমার আসবে এইভাবেই। রেজাল্টটা হয়তো এখানে 2 আসবে, কিন্তু আমরা এটা বুঝাতে চাবো 2 মানে হলো যে এখানে যদি লায়াবিলিটি 100 টাকা থাকে আর কারেন্ট অ্যাসেট যদি 200 টাকা থাকে তাহলে কিন্তু রেজাল্টটা 2 আসবে, তাহলে শুধু 2 আসবে। কিন্তু আমরা যদি করি, যখন কমেন্টস করব তখন 2:1 বলে কমেন্ট করব, কারণ এই 1 টাকা হলো লায়াবিলিটি যদি হয় সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট 2 টাকা, সেটাকে বোঝানোর জন্যই।
এবং এখানে এটাকে তো আমরা 100 কে 100 দ্বারা ভাগ করছি 1 আর 200 কে 100 দ্বারা ভাগ করছি 2, কারণ এমন একটা সংখ্যা দিয়ে দুটাকে ভাগ দিতে হবে যেন যায়, দুটাতে যায়, তাহলে সেই হিসেবে স্যার 1 তো আসেই, 2:1। হ্যাঁ, আমি ওইটাই তো বললাম যে কারেন্ট লাইব্রেরি যদি 100 টাকা আমরা ধরি আর কারেন্ট অ্যাসেট যদি 200 টাকা থাকে, তাহলে 100 দিয়ে 200 ভাগ করলে রেজাল্ট আসবে 2। ডিসিশন অ্যানালাইসিস কেন করে? একটা ব্যবসার পারফরম্যান্স বোঝানোর জন্য, ঠিক আছে? 2 মানি হলো, এক হলো লায়াবিলিটি আর 2 হলো কারেন্ট অ্যাসেট। আর এটাকে অনেক সময় আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলে। কাজেই যদি কোশ্চেনে আসে যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ঘাবড়ানোর কিছু নাই, কারেন্ট রেশিওটাকেই আর একটা নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওকে, 2:1 হলো আইডিয়াল যে ব্যবসার জন্য, মানে 2 টাকা যদি অ্যাসেট থাকে 1 টাকা লায়াবিলিটি হলে ভালো হয় আর কি। মানে নাও দি কুইক অ্যাসেট বা কুইক রেশিও। কুইক রেশিও বলতে কি বোঝায়? কুইক রেশিও বলতে বোঝায়, আমি প্রথমেই বলেছি যে ইট ইজ এ লিকুইডিটি রেশিও বা সলভেন্সি রেশিও। তাহলে কুইক কেন বললাম? আবার কুইক বললাম এই জন্যই যে কারেন্ট রেশিও যেটা বের করেছি, কারেন্ট অ্যাসেটকে ভাগ করেছি, এর চেয়েও আরো কুইক, আরো কত দ্রুত আমি টাকায় রূপান্তর করতে পারবো সেই অ্যাসেটটা কি বলা হয়? কুইক অ্যাসেট। তার মানে হলো যদি কারেন্ট অ্যাসেট থেকে আমি শুধু ইনভেন্টরিটাকে বাদ দেই, যে অ্যাসেট গুলো থাকবে সেইগুলাই কি বলেই আমরা কুইক অ্যাসেট। তো স্যার ইনভেন্টরি বিক্রি করতে সময় লাগতে পারে স্যার, এজন্যই। জি, ইনভেন্টরিটা বিক্রি করতে আমার সময় লাগতে পারে, একটু সময় লেগে যেতে পারে। সেই জন্যই আমরা কারেন্ট অ্যাসেট থেকেও যদি আমরা ইনভেন্টরিটাকে মাইনাস করি, তাহলে যে অ্যাসেট গুলো পাবো সেই অ্যাসেট গুলা খুব দ্রুত আমি টাকায় রূপান্তর করতে পারবো। সেই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাসেট। তাহলে কুইক রেশিও মানে হলো কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। মানে কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করতে আমার কুইক অ্যাসেটের অবস্থাটা কি সেটা বোঝানোর জন্য। তাহলে এখানে স্ট্যান্ডার্ড হলো 1:1। যদি লায়াবিলিটি বলে যে আমাকে এক্ষুনি দিতে হবে টাকা, তাহলে 1 টাকার বিনিময়ে 1 টাকা থাকলেই যথেষ্ট, এর বেশি থাকার দরকার নেই কুইকে। সেজন্যই বলেছি যে এখানে লিখে দিয়েছি যে কারেন্ট অ্যাসেট মানে হলো, এই কুইক অ্যাসেট মানে হলো কারেন্ট অ্যাসেট এক্সক্লুডিং ইনভেন্টরি। তাহলে সেটা হলো কুইক অ্যাসেট ইস টু কারেন্ট লায়াবিলিটি। এখানে উপরে নিচে না লিখে পাশাপাশিও লেখা যায়, সেটাও আমি দেখিয়েছি যে কুইক অ্যাসেট ইস টু কারেন্ট লায়াবিলিটি। আবার যখন আমি রেজাল্টটা লিখবো তখন 1:1, দ্যাট মিনস 1 টাকার বিনিময়ে 1 টাকাই আমার আছে। নাও দি এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি মানে হলো দক্ষতা। একটা প্রতিষ্ঠান সে কত দক্ষভাবে সে তার অ্যাসেট গুলাকে ইউজ করতে পারে। যে যত বেশি দক্ষতার সহিত অ্যাসেট গুলাকে ইউজ করতে পারবে, তার রিটার্ন অত বেশি আসবে, তার প্রফিট অত বেশি হবে, তার ব্যবসা অত ভালো চলবে। সেই জন্য এটা বোঝানোর জন্যই আমরা এখানে বলেছি যে এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিওর প্রথমে হলো সেলস রেভিনিউ। এটা চলে গেছে এখান থেকে বোধহয়। সেলস রেভিনিউকে যদি আমি টোটাল অ্যাসেট দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেটাকে আমি পাবো অ্যাসেটস টার্নওভার রেশিও। এখানে টোটাল অ্যাসেট বলতে আমি বুঝাচ্ছি এখানে এনি কম্বিনেশন। এটা এরকম আসলো কেন? এনি কম্বিনেশন মানে হলো আপনি শুধু আপনার লং টার্ম অ্যাসেটও নিতে পারেন, অথবা লং টার্ম অ্যাসেট কারেন্ট অ্যাসেট দুটো নিতে পারেন, টোটাল অ্যাসেটটাও নিতে পারেন, অথবা শুধু কারেন্ট অ্যাসেটও নিতে পারেন, অথবা শুধু লং টার্ম অ্যাসেটও নিতে পারেন। সেই জন্য আমি বলেছি যে এনি কম্বিনেশন অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনি যেভাবে নেবেন সেটাই হবে। কারণ আপনি তুলনা করে দেখবেন যে আপনার অ্যাসেটের এগেনস্টে আপনি কিভাবে কতটুকু রিটার্ন আসতেছে। তাহলে সেলস রেভিনিউ আপনার টোটাল অ্যাসেট যদি হয় 100 টাকা 500 টাকা, আর সেলস রেভিনিউ যদি আসে 1000 টাকা, তার মানে হলো 1 টাকা অ্যাসেটের বিনিময়ে 2 টাকা আপনি রিটার্ন আসতেছে। সেরকমের
যে বোঝানোর জন্যই আমরা এই রেশিওটা করি। এখানে আপনি টোটালটা নিতে পারেন অথবা সিঙ্গেল যে কোনো একটাও নিতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, এটা আপনার উপর নির্ভর করে। শুধু লিখবেন যে অ্যাসেট টার্নওভার রেশিও বলে, যদি আপনি টোটাল অ্যাসেট নেন টোটাল অ্যাসেট লিখবেন, লং টার্ম অ্যাসেট নিলে লং টার্ম অ্যাসেট লিখবেন, কারেন্ট অ্যাসেট নিলে কারেন্ট অ্যাসেট লিখবেন, তিনটাই নিতে পারেন। এরপর আমরা তুলনা করব ক্যাপিটাল টার্নওভার। ক্যাপিটাল টার্নওভার আমরা একটু আগেও বলেছি যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বা শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার, সেটা আমরা কিন্তু এখানেও ইউজ করেছি এই যে রিটার্ন অন ক্যাপিটালে। এখানে আমার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের উপরে কতটুকু অপারেটিং পড়বে সেটা বোঝানোর জন্য, আর এখানে টোটাল ইনভেস্টমেন্টের উপরে আমার সেলস রেভিনিউ কতটুকু, সেলসটাকে বোঝানোর জন্য। এই জন্য বলছে ক্যাপিটাল টার্নওভার, অর্থাৎ যে সেলসটা আমার সেলস যে রেভিনিউ হয় সেটা আমার টোটাল ইনভেস্টমেন্টের তুলনায় কতটুকু, সেটুকু বোঝানোর জন্যই আমরা এই রেশিওটা করি। এখানে সেলস রেভিনিউ মানে এখানে ক্রেডিট এবং ক্যাশ দুই ধরনের টোটাল সেলসটাই আসবে এখানে। আর এভারেজ যদি করতে পারেন ভালো কথা, যদি করতে না পারেন সেক্ষেত্রে আগেও বলেছি যে আপনার হয় ওপেনিং বা ক্লোজিং যেটা থাকবে সেটা দিয়ে আপনারা রেশিও করবেন। এবং এখানে যে ফিগারটা হবে এখানে কিন্তু সেম ফিগারই হবে। দুই নম্বরটা করলে যে এখানে যে ফিগারটা নেবেন এখানে কিন্তু সেই সেম ফিগারটাই আসবে, এই যেহেতু সূত্র এক। দেন নন কারেন্ট অ্যাসেট টার্নওভার। নন কারেন্ট অ্যাসেট টার্নওভার হলো যে নন কারেন্ট অ্যাসেট, দ্যাট মিনস হলো লং টার্ম অ্যাসেট বলি আমরা। লং টার্ম অ্যাসেট কি আমরা সাধারণত নন কারেন্ট অ্যাসেট বুঝাই, যে অ্যাসেটগুলো কারেন্ট না সেগুলোকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলি। তাহলে তার সাথে একটা জি জি বলুন। স্যার আমরা যে সেলস রেভিনিউ এখানে বোঝাচ্ছি, আমরা ইনকাম স্টেটমেন্টে যে শুরুতে যে সেলস রেভিনিউ বসাই সেটাই কি এখানে বসাবো নাকি এটা থেকে রিটার্ন অ্যালাউন্স বা এগুলা বাদ যাবে? প্রথম যেটা বসাই সেটাই, মানে যেটুকু সেলস হবে সেটুকুই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। এখন আপনার নন কারেন্ট অ্যাসেট যেটা আপনি বলেছেন যে সেলস যদি রিটার্ন আসে সেটা এখানে মানে সেলস বসাবো নাকি নেট সেলস, মানে রিটার্ন অ্যালাউন্স বা ডিসকাউন্ট এগুলো বাদ দেওয়ার পরে ওটা না, শুরুতে যে সেলস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টটা বসাই সেটাই আনবো এখানে? না, এখন আপনি সেলস করলেন 100 টাকা, বাই দিস টাইম আপনার ধরেন 20 টাকা ফেরত আসলো, তাহলে তো ওটা তো সেলস না, ওটা তো মাইনাস করতেই হবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? তাহলে স্যার এখানে আমরা সেলস রেভিনিউটা নিব নাকি নেট সেলস রেভিনিউ? তাহলে আমরা এখানে নেট সেলস রেভিনিউ নিয়ে কাজ করব স্যার। জি জি জি, ওকে স্যার। নন কারেন্ট অ্যাসেট তার মানে হলো লং টার্ম অ্যাসেটের সাথে তুলনা করা। তাহলে আমি সেলস রেভিনিউকে দেখেন তিনটাই সেলস রেভিনিউ, একবার করতেছি টোটাল অ্যাসেটের সাথে, একবার করতেছি আমি টোটাল ক্যাপিটাল এমপ্লয়ের সাথে, আর একবার করতেছি আমি নন কারেন্ট অ্যাসেটের সাথে। সো দ্যাট এইগুলোর সাথে আমি যখন সেলস রেভিনিউর কম্পেয়ার করব সেই রেশিও প্রত্যেকটাই রেশিও অনুসারে আমি তার ব্যাখ্যা দেব, যেমন অ্যাসেট টার্নওভার রেশিও, ক্যাপিটাল টার্নওভার রেশিও, নন কারেন্ট টার্নওভার রেশিও। তাহলে আমি যখন কমান্ড করব তখন আমি নন কারেন্ট অ্যাসেটের উপরে কি রকমের রিটার্ন তার উপরে আমি ব্যাখ্যা দেব, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড উপরে কি রকম রিটার্ন তার উপরে আমি ব্যাখ্যা দেব, এবং টোটাল কারেন্ট অ্যাসেটের উপরে কি রকম রিটার্ন তার উপরে আমি ব্যাখ্যা দেব। ক্লিয়ার? জি বলুন। জি স্যার, যেমন ক্যাপিটাল টার্নওভার এটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড স্যার, অ্যাসেট টার্নওভার রেশিও ওখানে অনেক সময় স্যার এভারেজ টোটাল অ্যাসেট ইউজ করে, স্যার আমরা কি স্যার দুটো ইউজ করতে পারি নাকি শুধু? হ্যাঁ করতে পারেন। যদি আপনি যদি টোটাল অ্যাসেট নেন তাহলে ওপেনিং ক্লোজিং করে করতে পারেন, এভারেজ করতে পারলে ভালো আর কি, কিন্তু এভারেজ সবসময় পারা যায় না, তো এই জন্য অনেক সময় আমরা লিখি না আর কি। স্যার আপনি যতটুকু জানেন স্যার, যখনই কোনো ইনকাম স্টেটমেন্টের আইটেমকে ব্যালেন্স শিটের আইটেম দিয়ে ডিভাইড বা কিছু করতে হলে স্যার ওটাকে এভারেজ করে নিলে বেটার, এটা স্যার জানতাম। এভারেজ তো আপনি করতে পারবেন যদি তথ্য থাকে, অনেক সময় তথ্য না থাকলে তো পারবেন না, সেই জন্য বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি বলুন। স্যার, ওই যে অ্যাসেট টার্নওভার রেশিওতে বলছিলেন যে
টোটাল অ্যাসেটের এনি কম্বিনেশন, জি মানে ওইখানে তো স্যার শুধু লং টার্ম অ্যাসেট দিয়েও করতে পারবো। পারবেন, তাহলে আর তাহলে এইটা স্যার লাগবে না। হ্যাঁ, তাহলে আর এইটা লাগবে না আর কি, নন কারেন্ট অ্যাসেটটা লাগবে না। আপনি যদি এখানে শুধুমাত্র লং টার্ম অ্যাসেট নেন তাহলে এইটাই, এই সূত্রটাই হয়ে গেল। জি স্যার, তাইলে স্যার যদি দুইটা চাই আমার তো স্যার ওইভাবে করে একটা করলেই কি হবে? হ্যাঁ, না, যদি আপনার শুধু এফিসিয়েন্সি রেশিও চায়, শুধু এফিসিয়েন্সি রেশিও, সেক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে। এই আমি তো আগেই বলেছি যে এখানে আপনি যে কোনো কম্বিনেশন নিতে পারেন, তাহলে আপনি এইটা নিয়েই করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তখন এখানে আপনি লিখবেন নন কারেন্ট অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় অ্যাসেট টার্নওভার রেশিও, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, যখনই অ্যাসেট টার্নওভার রেশিও বলবে তখনই ভাববেন যে আপনাকে টোটাল অ্যাসেটটাই নেওয়ার জন্য বলতেছে আর কি, ইনডাইরেক্টলি। হ্যাঁ, আর যদি শুধু এফিসিয়েন্সি রেশিও বলে সেই ক্ষেত্রে আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। ক্লিয়ার? ওকে। তো স্যার বেসিক্যালি আমরা এভারেজটা যদি করতে পারি করব, না হলে টোটালটা দিয়ে করে দেব। জি জি, আমরা নেক্সট চলে যাই। এখানে আপনার এ, এফিসিয়েন্সিতে এতে আমরা তিনটা দেখলাম। এফিসিয়েন্সির বি, এফিসিয়েন্সির বিতে আমরা বলছি ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও হলো যে হাউ মেনি টাইমস ইনভেন্টরি bought and sold during the year, এক বছরে কতবার ইনভেন্টরি কেনা বেচা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এখানে অবশ্য ব্র্যাকেট একটু লিখে দিয়েছি। on average an item is in inventory before it is sold, additional finance need in, এটা কমান্ড করার জন্য আর কি। অ্যাকচুয়ালি এটা হলো যে আপনার ইনভেন্টরি, এই যে টার্নওভারটা বলতে আমি এখানে সংক্ষেপে বুঝাচ্ছি যে হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট অ্যান্ড সোল্ড, বছরে কতবার আপনি ইনভেন্টরিটা কেনা বেচা করলেন সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই রেশিওটা বোঝায়। তাহলে ইনভেন্টরি সবসময় রিলেটেড উইথ দি কস্ট অফ সেলস, সেই জন্যই আমরা কস্ট অফ সেলসের সাথে এটা তুলনা করি যে কস্ট অফ সেলস কতটুকু আমার অ্যাভারেজ ইনভেন্টরির সাথে। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি বলতে কিন্তু ওই একই কথা, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। যদি আমি অ্যাভারেজ করতে না পারি সেক্ষেত্রে যেটা পাবো আমি সেটা দিয়েই করবো। আমি যদি ওপেনিং ইনভেন্টরি পাই ওপেনিং দিয়ে করব, যদি ক্লোজিং ইনভেন্টরি পাই ক্লোজিং ইনভেন্টরি দিয়ে করব। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড তো অবশ্যই থাকবে কোশ্চেনে। আর ইনভেন্টরি ওপেনিং ক্লোজিং থাকলে দুটো নিয়েই আমরা অ্যাভারেজ করবো, আর যদি না থাকে আমরা যে কোনো একটা নিয়ে করব। এটা হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে এইটা যত বেশি হবে ততই তো ভালো, তাই না? এখানে এটা আসলো না, এটার অ্যানসারটা টাইমসে হবে। হ্যাঁ টাইমসে হবে, কিন্তু টাইমসটা আছে এই পাশে, কিন্তু আমার এটা কি জন্য যাই হয়ে গেল বুঝলাম না, একটু বড় হয়ে গেল সেই জন্য টাইমসটা আউট হয়ে গেল। এই পাশে আসে টাইমটা, আপনাদের তো বোধহয় দেয়া আছে এটা, তাই না? আর যারা ড্রাইভ থেকে এটা ডাউনলোড করছে ওদের কিন্তু এখানে অনেক ডাটা মিসিং আছে, কষ্ট করে এটা স্ক্রিনশট বা লিখে নেন। শীটটা ওপেন করলে অনেক ডাটা মিসিং আছে। হ্যাঁ, অনেক কিছু মিসিং আসে না, প্রিন্ট করার পরে আসে না আর কি, জিনিসটা আসে না। রাইট, একটু ইয়া করে নিন। হ্যাঁ, তারাও সেটির সাথে একটু মিলিয়ে, যেমন এখন আমি এটা একটু বড় হওয়ার পর এই পাশে টাইমস দেখাচ্ছিল, ওইটা দেখতেছি স্যার বলে দেন, আমরা লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ, এটা টাইমস হবে আর কি, কস্ট অফ সেলস লিখে নিচ্ছি। হ্যাঁ, ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি, এটা যেটা রেজাল্টটা আসবে এটা টাইমস হবে, মানে কতবার। এখানে এই যে টাইমস বলছে না, এই যে হাউ মেনি টাইমস, তাহলে রেজাল্টটা আসবে এখানে টাইমস আসবে, কতবার সে ইনভেন্টরিটা টার্নওভার করতে পারবে। এই এভারেজ ইনভেন্টরিটা কস্ট অফ সেলস এর সাথে কতবার সে টার্ন করবে সেটা বোঝানোর জন্য আর কি। যত বেশি করবে তার মানে আপনার এই ইনভেন্টরি যত মুভ বেশি করবে, যত টাইম সে বেশি বেচা কেনা হবে, অবশ্যই বুঝতে হবে যে দ্যাট ইজ এ গ্রোয়িং বিজনেস, তার ব্যবসা অত বেশি হবে। আর আপনি যদি ইনভেন্টরি টার্নওভার একজন সে মাত্র তার কস্ট অফ গুডস সোল্ড যেটা সেটা ইনভেন্টরির সাথে 2 বার যদি হয়, আর একজনের যদি 10 বার হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যার 10 বার যার বট অ্যান্ড সোল্ড হচ্ছে তার প্রফিটটা অবশ্যই বেশি হবে। সে হয়তো
মার্জিন কম, মানে সে হয়তো সেলিং এ খুব কম প্রফিট আর্ন করে, কিন্তু তার খুব ঘন ঘন তার ইনভেন্টরিটা মুভ হয়, এটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি। স্যার এখানে কোনো আইডিয়া কস্ট অফ গুডস সোল্ড আর কস্ট অফ সেলস স্যার একই কথা স্যার, উপরে যেটা লিখছেন স্যার, কস্ট অফ সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড, এটা কি একই কথা? আমাকে কেন কোশ্চেন করতেছেন আপনি? ওই যে ইনকাম স্টেটমেন্টে বললাম না, ওইটা তো আমি সব ডিটেইলস ওখানে লিখে দিয়েছি ভাই। আপনি তো ওইটা আপনার মুখস্থ থাকতে হবে সবসময়, তাহলে আপনি মনে কখনো কনফিউশনও থাকবে না, কোশ্চেনও দাঁড়াবে না। ইনকাম স্টেটমেন্টে এই জন্য আগে আমি করেছি, এই জন্য যে এই টার্মগুলো যেহেতু ওখানে থেকে চলে আসে সেই জন্য। একই দেন আমরা যখন প্রবলেম করব তখন আবার আরো ক্লিয়ার হবে। দেন ইনভেন্টরি ডেজ। ইনভেন্টরি ডেজ বলতে কি বোঝায়? দ্যাট অ্যান অ্যাভারেজ অ্যান আইটেম, এখানে বলছি দ্যাট অন অ্যাভারেজ অ্যান আইটেম ইজ ইন ইনভেন্টরি বিফোর ইট ইজ সোল্ড। এর অর্থটা কি? অর্থাৎ বিক্রির আগে আমার ইনভেন্টরিতে মালামাল কতদিন থাকে, কতদিন পরে সে বিক্রি হয়। যত বেশি দিন পরে বিক্রি হবে অত আপনার এডিশনাল ফাইন্যান্স বেশি লাগবে, তাই না? একজনের একটা ইনভেন্টরি যে পণ্য সেটা মাসে একবার বিক্রি হয়, আরেকজনের পণ্যটা এই ধরেন 7 দিন পর পরেই ওটা সেল হয়ে যায়। তাহলে যার 7 দিন পর পর সেল হয় তার কিন্তু ফাইন্যান্সটা খুব ঘন ঘন মুভ করে, ওয়ার্কিং ক্যাপিটালের অতটা প্রয়োজন হয় না। কিন্তু আপনার যদি ইনভেন্টরিটা পড়েই থাকে, বিক্রি না হয়, সেখান থেকে কিন্তু ফার্দার যদি আপনি প্রোডাকশন করতে যান বা ব্যবসা করতে যান, আবার মাল কিনতে গেলে আপনাকে এডিশনাল ক্যাপিটালের দরকার হয়। সেজন্য আমি সংক্ষেপে এখানে বোঝানোর জন্য বলছি যে এডিশনাল ফাইন্যান্স নিড ইন ইনভেন্টরি, যদি আপনার এটা যত বেশি দিন থাকবে। তাহলে এই যেহেতু এটা দিনের সাথে তুলনা, সেজন্য আমরা 365 দিয়ে গুণ করেছি যে বছরে তাহলে অ্যাভারেজ কি অবস্থা। তাহলে সেটা এই আগের যেটা আমাদের রেশিও তার উল্টোটাই কিন্তু এইটা। আগের ছিল কস্ট অফ সেলস কে আমরা ভাগ করেছি অ্যাভারেজ ইনভেন্টরি, এবার আমরা ডেজ বের করতে অ্যাভারেজ ইনভেন্টরিকে ভাগ করব কস্ট অফ সেলস দিয়ে এবং গুণ করব 365 দিন। তাহলে এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা 365 কে আমি যদি ইনভেন্টরি টার্নওভার দিয়ে গুণ দেই তাহলেও তো একই আসে, সেটা দিলে হবে না? ইনভেন্টরি টার্নওভার তো কস্ট অফ সেলস ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি, আর এখানে হলো এভারেজ ইনভেন্টরিকে কস্ট অফ সেলস দিয়ে করতেছেন। উল্টাটা তো স্যার। হ্যাঁ, তাহলে আমি যে আমার যে রেজাল্ট আসবে সেটাকে 1 করলেই তো একই হয়ে যাবে। মানে 365 এর নিচে যদি আমি তখন আমার রেজাল্টটা দেই মানে ইনভেন্টরি টার্নওভারের, তাহলে তো একই কথা হয়ে গেল। তো এটা তো ইজি হয়ে যায়। কস্ট অফ সেলস কে এভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হবে, আর এভারেজ ইনভেন্টরি এটা তো রেশিও আর এটা তো ডেজ, একই রেজাল্ট আসবে বলতেছেন? হ্যাঁ স্যার, কারণ আমার একই রেজাল্ট কিভাবে আসবে? ইনভেন্টরি টার্নওভার যে 365 আসছে। ঠিক আছে, ওকে, আমরা তর্কে গেলাম না। এভারেজ ইনভেন্টরি ধরে নিই আমি 50 টাকা, এভারেজ ইনভেন্টরি ধরেই 100 টাকা, কস্ট অফ সেলস ধরে 25 টাকা, এখানে রেজাল্ট আসবে কত? হাফ। কত হাফ বলেন কেন? 0.25 আসবে। হ্যাঁ 0.25। আর এখানে এভারেজ ইনভেন্টরি এখানে ধরছিলাম 100, এখানে 100 আর এখানে 25 দিয়ে ভাগ করেন, কত আসে? 4 হবে স্যার। 4 আর 0.25 কি এক জিনিস নাকি? না স্যার, আমি বলছি স্যার রিভার্স করে নিলে, মানে 365 কে আমি যদি ইনভেন্টরি টার্নওভার দিয়ে ভাগ করি সেটা বলছি আমি স্যার। আমি যদি এই যে কস্ট অফ গুডস সোল্ড কে ইনভেন্টরি এভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ করলাম না, এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে তো উল্টা হয়ে গেল না? 1 করলে তো একই হয়ে গেল। হ্যাঁ, যদি আপনি সেভাবে মনে রাখতে পারেন। 365 ছাড়া ওই পোরশনটা ঠিক আছে, রিভার্স করলে ঠিক থাকবে, কিন্তু 365 দিয়ে গুণ করলে তখন তো রেজাল্টটা এটার সাথে মিলবে না। ফর एग्जांपल আমার ইনভেন্টরি টার্নওভার আসলো 5, আমি এখন ইনভেন্টরি ডেজ বের করব, আমি 365 কে সেই 5 দিয়ে আমি ভাগ করলাম, দ্যাটস ইট। হ্যাঁ, না তাইলে ঠিক আছে। হ্যাঁ, যে যেভাবে মনে রাখতে পারেন, আমার অসুবিধা নেই। হ্যাঁ, আমার রেজাল্ট ফেরি হইলো ইনভেন্টরি ডেজ কতদিন বছরে পরে থাকবে আমি সেটা জানতে চাবো আর কি, সেটা হলেই হলো। এখন যে যেভাবে বের করতে পারেন, যারা সায়েন্সে বেসিক্যালি স্যার এটা ওই যে ডিভাইড করে প্র্যাকটিসটা করা হয়েছে, মানে এই পর্যন্ত ওই যে ভাগ করেই সবাই প্র্যাকটিসটা করেছে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, করেন যে যেভাবে ইজি বুঝতে সুবিধা হয়। জি, ইনভেন্টরি টার্নওভার রেশিও তো আমরা নরমালি স্যার বছরেই বের করি,
এন্ডিং আর ক্লোজিং মানে স্টার্টিং এবং এন্ডিং যোগ করে এভারেজ করে সেটা তো ইয়ারলি বের করা হয় নরমালি। হ্যাঁ, যদি ইয়ারলি বের করা ইয়ারলি হতে পারে, মান্থলি বের করাই হয় স্যার, তাহলে তো 365 দিয়ে গুণ করার প্রয়োজন আসে না স্যার। ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে, ওইটা কোয়ার্টারলি হতে পারে। আপনি তো সূত্র আমি দিয়ে দিচ্ছি, আপনি অঙ্ক বুঝে আপনি সেভাবে করবেন। আর সায়েন্সের কি জানি বলতে চাইছিলেন? আমি সায়েন্সে বলতে চাইছিলাম যে সায়েন্সের স্টুডেন্টরা হয়তো ওই যে উনি যেমন বলছিলেন যে 1:E, ওই যে এইটা করলে 365 থেকে এই করলে একই রেজাল্ট আসবে, সেটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো খুব কুইকলি এটা পারবেন বা ই করতে পারবেন, কিন্তু আমার মতন যারা স্টুডেন্ট তারা হয়তো হঠাৎ সেটা বুঝবে না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য উপরে নিচে করে আমরা যদি এতটুকু মনে রাখতে পারি, জাস্ট ওইটা রিভার্স তাহলেই হয়ে যাবে আর কি, সেটা বোঝাচ্ছি আর কি। তাহলে আমরা এটা দিয়ে কি বলবো, এই প্রথমটা দিয়ে আমরা বুঝবো যে ইনভেন্টরি কত কত টাইম, এখানে টাইমটা আমার আসেনি, এই আউট হয়ে গেছে, তো এখানে টাইমটা আসতো না কেন, হ্যাঁ টাইম কত টাইম সেটা এখানে বোঝায়, আর এখানে হলো কত দিন, বছরের মধ্যে কতটা দিন আপনার ইনভেন্টরিটা আপনার বিক্রির আগে ইনভেন্টরি হিসেবে সে পড়ে থাকে। তাহলে ইনভেন্টরি হিসেবে যত বেশি দিন পড়ে থাকবে অত ব্যাড রিমার্কস, আর যত কম দিন থাকবে অত গুড রিমার্কস। নাম্বার 3, রিসিভেবল কালেকশন পিরিয়ড অর রিসিভেবল ডেজ, অর্থাৎ আপনি যে বাকিতে যে বিক্রি করেন সেই বাকি বিক্রিটা কতদিনে আদায় হয়, কতদিন তাদের কাছে পড়ে থাকে সেটা বোঝানোর জন্য। সেটাও ট্রেড রিসিভেবল যতটুকু আপনি, এখানে আমরা আগেও বলেছি রিসিভেবল কত রকমের মনে আছে? 3 ধরনের স্যার। 3 ধরনের। আমরা কিন্তু এখানে শুধু ট্রেড, হ্যাঁ এখানে শুধুমাত্র আমরা ট্রেড রিসিভেবলের কথা বলছি। তাহলে ট্রেড রিসিভেবল আর রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস, এটা নট টোটাল সেলস, ক্রেডিট সেল যতটুকু ততটুকু, নট টোটাল সেলস, নট টোটাল রেভিনিউ, কারণ তার ভিতর ক্যাশ সেলস থাকতে পারে। কাজে আমি বাকি বিক্রির সাথে যতটুকু আমার বাকি আছে তার সাথেই তুলনা করব, কতটুকু আমি বিক্রি করলাম তার ভিতরে কতটুকু আমার এখনো আদায় হয়নি, আমি মানুষের কাছে পাবো। সেটা যদি আমি 365 দিয়ে আমি গুণ করি তাহলে আমি এর রেজাল্টটা পাবো। তাহলে আমি বুঝতে পারবো যে, এবং এটা দিনটা যত কম হবে তার মানে হলো আপনি তত খুব কুইক আপনার ক্যাশটা রিয়ালাইজ হচ্ছে, তাই না? তাহলে কম্পেয়ার উইথ ক্রেডিট টার্মস, আমরা ক্রেডিট টার্মসের সাথে কম্পেয়ার করি, এবং এখানে অ্যাভারেজ টাইম টেকেন টু রিসিভ ফ্রম বায়ার্স, অর্থাৎ বায়ার্সের কাছ থেকে অ্যাভারেজে কত সময়ে আমি এই আপনার টাকাটা পেয়ে যাই সেটাই বোঝানোর জন্যই বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে তাহলে আমরা ইনভেন্টরি ডেজ পেলাম, অ্যাকাউন্টস রিসিভেবল ডেজ পেলাম, অথবা রিসিভেবল কালেকশন পিরিয়ড, একই কথা, আমরা 365 দিন দিয়ে আমরা গুণ করব এবং এখানে আমরা ডেজ পেয়ে যাব। তারপরে আমরা বুঝাচ্ছি ডিতে হলো পেয়াবেল ডেজ, ওটা ছিল রিসিভেবল, এটা হলো পেয়াবেল, তার মানে আমার সম্পর্কটা হলো পারচেজের সাথে, আমি যার কাছ থেকে পারচেজ করি তাকে আমি কতদিনের পেমেন্ট করি সেটা বোঝানোর জন্য। তাহলে নিশ্চয়ই সেটা কার সাথে রিলেটেড হলো যে ট্রেড পেয়াবেলটা রিলেটেড হলো পারচেজের সাথে, সেই জন্য কস্ট অফ সেলস অর পারচেজ যেটা অ্যাভেলেবেল আপনি সেটা দিয়ে করতে পারবেন, পারচেজের সাথে তুলনা করতে পারবেন অথবা কস্ট অফ সেলস দিয়েও করতে পারবেন, যেটা করবেন সেটাই হবে। এবং এখানে আমি ট্রেড পেয়াবেলও আপনার 3 রকমের হতে পারে, কাজে এখানে আমি ট্রেড পেয়াবেল নেব এবং এই ট্রেড পেয়াবেলের সাথে যে পারচেজ জড়িত সেই পারচেজ নেব, অথবা আমি কস্ট অফ সেলস নেব এবং গুণ করব 365 দিন। এটা বুঝায় কি? বুঝায় দিস ইজ এ মেজার অফ দ্য অ্যাভারেজ টাইম টেকেন টু পে সাপ্লায়ার্স, আপনার সাপ্লায়ার্সকে পেমেন্ট করতে কতটুকু সময় আপনি পান সেটুকু বোঝানোর জন্য। তাহলে আমরা কয়টা রেশিও করলাম? আমরা এফিসিয়েন্সি রেশিওতে আমরা A, B, C, D 4টা রেশিও দেখলাম।
এফিশিয়েন্সি আরেকটা রেশিও আসার কথা না স্যার? কোনটা? এই ইয়াতে এই যে লাস্ট যেটা করলাম এখানে আরেকটা রেশিও থাকে না যেটার মধ্যে আমরা কালেকশন আর রিসিভেবল আর পেয়েবল এর টেস্টটা বিয়োগ করে টার্মটা যে কি একটা দেশে ভুলে গেছি আমি, বাট এরকম একটা রেশিও ছিল না স্যার যেখানে আমরা এই যে কালেকশন পিরিয়ডের সাথে আমরা পেয়েবল পেমেন্টের পিরিয়ডটা বিয়োগ দিয়ে সামথিং একটা এভারেজ কালেকশন পিরিয়ড। আমি টার্মটা ভুলে গেছি, নামটা মনে নেই আমার, বাট এখানে কি ওই ফর্মুলাটা কি লাগবে? না, আপনি যদি কোথাও পান আপনি শিখে রাখতে পারেন, অসুবিধা নাই। যদি কখনো এভারেজ কালেকশন পিরিয়ড আর কি, গড় আদায় সময় যেটা আমরা পড়ছিলাম আগে। এভারেজ কালেকশন পিরিয়ড তো এইটাই, এই যে ক্যাশ সাইক্লিং না কি জানি একটা নাম ছিল, আমার মাথায় নাই। হ্যাঁ, আমি তো বললামই যে রেশিওর কোনো অভাব নেই। আমি তো অল্প কয়েকটা এখানে রেশিও দিলাম, আপনি এমন বই পাবেন যে এটা 100 উপরে রেশিও পাবেন। আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো দেখলেই হবে, আর অন্যদিকে আমার কাছে সেটাই মনে হয় যে এর বেশি খুব বেশি আর প্রয়োজন হবে না। অযথা আপনি এই শত রেশিও শিখে মনেও থাকবে না, রাখতেও পারবেন না, করতেও পারবেন না। যেগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং আসলে এগুলাই আসবে, কাজেই সেগুলোর মধ্যে থাকাই ভালো। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা এখানে এ বি সি ডি 4টা শিখলাম কার আন্ডারে, এফিসিয়েন্সি রেশিওর আন্ডারে। কিন্তু এই হেডিং গুলো আমার মনে রাখতে হবে। আমি যদি কোশ্চেনে যদি শুধু এফিসিয়েন্সি আসে সেখানে কিন্তু আমাকে 4টেই করতে হবে। আর কোশ্চেনে যদি শুধু আসে অ্যাসেট টার্নওভার রেশিও, কোশ্চেনে যদি শুধু আসে যে রিসিভেবল কালেকশন পিরিয়ড আর রিসিভেবল ডেজ, তাহলে কিন্তু শুধু সেইটাই করতে হবে। কাজে ক্লাসিফিকেশনটা একটু ভালো করে দেখতে হবে। দেন আমাদের 4th নাম্বার হলো আপনার ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও বা গিয়ারিং রেশিও বলি অনেক সময় আমরা। এটা তুলনা হয় কার সাথে? এটা নরমালি তুলনা হয় আপনার ক্যাপিটাল এমপ্লয়ের সাথে ডেপ্টের। অর্থাৎ আমরা যেমন প্রথম রেশিওটা আমরা বলেছি যে গিয়ারিং রেশিও, যেহেতু এটা ক্যাপিটাল স্ট্রাকচার অন্য আরেকটা নাম গিয়ারিং, সেই জন্য এটাকে গিয়ারিং রেশিও বলে বা লিভারেজ রেশিও বলে অনেক সময়। লিভারেজ অর গিয়ারিং রেশিও সেটা হলো কি যে ডেপ্ট ডিভাইডেড, ডেপ্ট মানে কি লং টার্ম লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু সেই যে আগে আলোচনা করেছিলাম একবার, সেটাই কিন্তু এই যে এটা। তো কাজে এটা এখানে যদি আপনি অ্যাভারেজ করেন, আগে যদি অ্যাভারেজ করেন তাহলে এখানেও অ্যাভারেজটাই আসবে। সেজন্যই বলেছি, আবার নিচে লিখেও দিয়েছি যে শেয়ার হোল্ডার ইকুইটি বা লেন্ডার্স ইকুইটি, অর্থাৎ লং টার্ম লায়াবিলিটি এবং শেয়ার হোল্ডার্স ইকুইটি। এই টোটাল যেই আপনার ক্যাপিটাল ইনভলভড হয়েছে তার সাথে তুলনা, ডেপ্ট এখানে বলতে লং টার্ম লায়াবিলিটিকে বোঝাচ্ছে। স্যার জি, আগেরটা যেটা আছে ডেইস পেয়েবল যেটা, এটাতে স্যার যদি আমার পারচেজার কস্ট অফ সেলস, স্যার জি বোঝা যায়নি, বলেন আবার। স্যার কস্ট অফ সেলস আর পারচেজ তো এক না, তাহলে স্যার যখন পারচেজ আর কস্ট অফ সেলস জুড়ে দেওয়া থাকবে তাহলে কি আমরা পারচেজ নিব না কস্ট অফ সেলস? আপনি যেটা নেবেন সেটাই হবে। আচ্ছা, আপনি যদি পারচেজ থাকে পারচেজ নেন, অসুবিধা নেই। কস্ট অফ সেলস যেটা দিয়ে করবেন হবে, কোনো ভুল হবে না, কিন্তু আপনি পারচেজ দিয়ে করলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। এগুলা লেখার অর্থ এইটা আছে, সবসময় তো সবকিছু অ্যাভেলেবেল থাকবে না। এখন আছে কস্ট অফ সেলস দেয়া, পারচেজ নাই, কারণ আপনি তো এটা সূত্র জানেন যে ট্রেড পেয়াবেল পারচেজ দিয়ে ভাগ করতে হবে। এখন কস্ট অফ সেলস ওখানে দিয়ে দিয়েছে কস্ট অফ সেলস, আপনি পারচেজ খুঁজে পাচ্ছেন না, তাহলে কি আপনি রেশিওটা করবেন না? সেই জন্যই আমি এখানে দিয়ে রেখেছি যে যেটা অ্যাভেলেবেল সেইটাই করবেন, তারপরে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিয়ে আগে করলে ভালো হয়। যদি দুইটাই অ্যাভেলেবেল হয় তো পারচেজ দিয়ে করবেন, সমস্যা নেই। দেন ডেপ্ট ইকুইটি রেশিও, খুব কমন একটা রেশিও আসলে ম্যাক্সিমাম সময় এটাও আসে, ডেপ্ট ইকুইটি রেশিও, অর্থাৎ ডেপ্টের সাথে ইকুইটির একটা রেশিও। ডেপ্ট মানে আগেও বলেছি লং টার্ম ডেপ্ট বা লং টার্ম লায়াবিলিটি, আর ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি, তার মধ্যে তুলনা। আমি এখানে পাশাপাশি লিখেছি, এটা উপরে নিচেও লেখা যায় ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি। হিয়ার ইকুইটি মিনস দি শেয়ার হোল্ডার্স ইকুইটি আর ডেপ্ট মিনস দি লং টার্ম লায়াবিলিটি। তাহলে শেয়ার হোল্ডার্স এর সাথে তার রেশিওটা কত সেটা বোঝানোর জন্য, যদি এমন হয় যে ইকুইটি 100-র ভিতরে ডেপ্ট হতো 30
ইকুইটি হয়তো 70। নর্মালি আমরা যে কোনো ব্যবসায় ডেট ইকুইটি রেশিও আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ট্রিট করি 60-40 অর 70-30। এর বেশি হলে সেটা একটু রিস্ক হয়ে যায়। সব থেকে ভালো 70-30 যদি থাকে। এটা তো বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচার, তাই না? একটা মূল গোটা কোম্পানি। এই যে ক্যাপিটাল স্ট্রাকচার বলেছি, এটা হেডিংটাই তো ক্যাপিটাল স্ট্রাকচার অথবা গিয়ারিং রেশিও। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার মানে এখানে যদি 70 টাকা যদি আপনার ইকুইটি থাকে আর ডেট যদি আপনার 30 টাকা থাকে, এইটা হলো সব থেকে ব্যবসার জন্য আপনার ফেভারেবল বা কমফোর্টেবল, এবং যারা ডেট তারা পুনরায় আবার এখানে ইনভেস্ট করতে উৎসাহ বোধ করে। আর যদি আপনার ডেট বেশি হয় আর ইকুইটি যদি কমে যায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠান রিস্কে পড়ে যাবে আর কি। সেজন্য এটার স্ট্যান্ডার্ড হিসেবে আমরা সবসময় ট্রিট করি যে যদি 30 যদি ডেপ্ট হয় তাহলে ইকুইটি হবে 70। নাও দি সিকিউরিটি রেশিও বা ইনভেস্টরস রেশিও, এটা খুব কমই আসে, তারপরও এখানে আমরা আলোচনা করে রাখি। যদি আসে লিখলাম ইন্টারেস্ট কভারেজ রেশিও, অর্থাৎ অপারেটিং প্রফিটকে যদি আপনি জি বলুন স্যার। এই যে গিয়ারিং রেশিও স্ট্যান্ডার্ড রেটটা কত হবে? এটা তো পার্সেন্টেজে আসবে। কোনটা? এটা গিয়ারিং রেশিও উপরেরটা স্যার। হ্যাঁ এটাই তো বলছি যে এই যে গিয়ারিং রেশিও। জি স্যার, এইটার স্ট্যান্ডার্ডটা কত হবে স্যার? না, এটা স্ট্যান্ডার্ড বলা যাবে না, এই জন্যই যে এখানে তো আপনার দুটোই আছে। এখানে কিন্তু এই লং টার্ম লায়াবিলিটিও আছে, আবার শেয়ার হোল্ডার সিকিউরিটিও আছে। কথা বুঝেন নাই? তো টোটালের ভিতরে কতটুকু ডেট সেটা তুলনা করা, কাজে এখানে তো আপনার নিজের কতটুকু সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে। এখানে আমার নিজের হচ্ছে ইকুইটি আর ওই তুলনায় আমার ডেট কতটুকু আছে। হ্যাঁ, এই জন্য এইটাকে স্ট্যান্ডার্ড করে এইটার সাথে তুলনা করা যায়, কিন্তু এইটাকে ওইভাবে স্ট্যান্ডার্ড করা যাচ্ছে না, কারণ এখানে দুটোই আছে। স্যার আপনি যে বললেন স্যার ডেট ইকুইটি যেটা আছে, ডেট ইকুইটি রেশিও, ওইটা স্যার উপরে 30 আর নিচে 70 হবে। জি হ্যাঁ, উপরে 30 মানে ওইটা স্ট্যান্ডার্ড আর কি। এই 30 আর 70 তো স্যার টোটাল রেটটা, মানে হচ্ছে ডেট আর ইকুইটি টোটালটা। হ্যাঁ, 100 টাকা যদি আপনার টোটাল ক্যাপিটাল হয়, হ্যাঁ তার ভিতরে 30। জি বলুন। জি স্যার, এটা যদি স্যার স্ট্যান্ডার্ড হয় তাহলে স্যার গিয়ারিং রেশিওর স্ট্যান্ডার্ড স্যার 30% হওয়ার কথা, যদি মানে হিসাবে আর কি। না, এখানে তো আপনি যদি এইটা রেশিও আর এইটা রেশিও রেজাল্ট তো এক আসবে না, কারণ এখানে এটা হলো শুধুমাত্র ক্যাপিটাল, শুধুমাত্র ওনার্স টুক, আর এখানে তো দুইটাই ওনার্স প্লাস শেয়ারহোল্ডারও আছে, আবার লেন্ডার্স লায়াবিলিটি, টোটাল ক্যাপিটালটা এখানে। তার ভিতরে আপনি এইটা কত টোটালের সাথে এটা তুলনা, আর এটা আংশিকের সাথে তুলনা। মানে কি স্যার, মানে টোটাল ইকুইটি স্যার ডেট ইকুইটিটা স্যার শেয়ার হোল্ডার সিকিউরিটি বললে স্যার বোধহয় আরো বুঝতে সুবিধা। আপনি মনে করেন সে এখানে যদি আমি ওইভাবে করি যে আমার 70 টাকার ভিতর 30 টাকা ডেট, আর এখানে হবে 100 টাকার ভিতর 30 টাকা ডেট, মানে স্যার টোটাল 70 টাকা, তার মধ্যে মানে ইকুইটি হচ্ছে 70 টাকা আর হচ্ছে ডেট হচ্ছে 30 টাকা, এরকম তো? আর না, আর এখানে গিয়ারিং এ তো 100 টাকার ভিতরে 30 টাকা, আপনি তো 70 আর 30 যোগ করতে হবে। এখন এই লেন্ডার্স থেকে আমি শর্ট টার্ম লায়াবিলিটিস ঢুকাচ্ছি। কোনটা? লেন্ডার সিকিউরিটি থেকে আমি শর্ট টার্ম লায়াবিলিটি ঢুকাচ্ছি না তো। আচ্ছা, এটা শুধু লং টার্ম লায়াবিলিটিস আর ইকুইটি, তাই না? হ্যাঁ, লং টার্ম লায়াবিলিটি। শর্ট টার্ম তো কারেন্টে চলে যাবে, ওই যে আমরা কারেন্ট রেশিও বা কুইক রেশিও করছি সেখানে। জি। দেন দি লাস্ট ওয়ান, দি সিকিউরিটি রেশিও আর ইনভেস্টরস রেশিও, এটা আমরা অপারেটিং প্রফিটের সাথে তুলনা করি। আমরা ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন, অর্থাৎ লং টার্ম লোনে যে আপনার ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টটুকু কতবার সে কভার দিতে পারে আপনার যে অপারেটিং প্রফিট হয়, সেটা বোঝানোর জন্য। এটা নর্মালি ল্যান্ডাররা যারা ইনভেস্ট করে তারা হয়তো দেখলে একটু খুশি হয় যে এটা মানে টাইমসটা ভালো, এখানে কিন্তু রেজাল্ট আসবে টাইমস। স্যার যে এটা ইনভেস্টর কভারেজ রেশিও, এটা টাইমে আসবে? জি, এটা টাইমে আসবে। এখানে লেখা যাচ্ছে না কেন? কার্সারও আসছে না এখানে তো আসতেছে না। টাইম ছিল লেখা, আউট হয়ে গেছে বোধহয়। এটা টাইমসে আসবে। ইনটু টাইমস হবে স্যার, ইনটু টাইমস না, রেজাল্ট যেটা আসবে সেটা টাইমস হবে। হ্যাঁ, টাইমসে আসবে। এই হলো আমার টোটাল ক্যাপিটাল রেশিও। এখন
মূলত আমরা হেডিং হিসাবে হিসাব করলে আমাদের 5টা রেশিও, আর যদি আমরা টোটাল করি তাহলে এখানে আছে আমার 2টো 3টা, এখানে আছে 2টো 5টা, আর এখানে আছে 4টা 9টা, এখানে আছে 2টা 11টা 12টা। তাহলে আমরা এই 12টা রেশিও যদি একটু মনে রাখতে পারি, আমাদের এই লেভেলে যা আসবে তা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি বলুন আর লাস্টেরটা আরেকবার একটু বলবেন স্যার, যে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ইন্টারেস্ট এটা হলো এই যে লেন্ডার্সরা যে আপনাকে লোন দিল, তা লোনের উপর একটা ইন্টারেস্ট থাকে। জি, সেই ইন্টারেস্টটা আপনি যে প্রফিট হয় সেই প্রফিট দিয়ে আপনি ইন্টারেস্টটা কতবার আপনি পরিশোধ করতে পারবেন সেইটা বোঝানোর জন্য আর কি। যদি ইন্টারেস্ট আপনার 100 টাকা হয় আর প্রফিট যদি আপনার 500 টাকা হয়, তাহলে লেন্ডার্সরা বুঝবে যে ওর যে ইন্টারেস্ট আপনি 5 বার দিতে পারবেন, 5 টাইমস, মানে 5 বার পরিশোধ করতে পারবেন ওর যে ইন্টারেস্ট আসে। কাজে সে তখন ইনভেস্ট করছে, উৎসাহ বোধ করবে যে আপনি ইন্টারেস্ট বাকি থাকবে না। বুঝতে পেরেছেন? লোনটা যদি স্যার বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ধরনের নোটস পেয়েবল বা ব্যাংকের থেকে লোন, তাহলে সবগুলার ইন্টারেস্ট যোগ করে তারপরে এটা ভাগ দিতে হবে। জি, এরকমটাই কি? হ্যাঁ, সেটাও করতে পারেন, অথবা আপনি ক্রাইটেরিয়া অনুসারে করতে পারেন, টোটালও করতে পারেন। কোশ্চেনে যেভাবে থাকবে সেভাবে করবেন আর কি। যে ইন্টারেস্ট পেয়াবেলটা কতবার, যে প্রফিট হয় সেই প্রফিট দিয়ে কতবার আপনি পরিশোধ করতে পারবেন। প্রফিট যদি হয় 500 টাকা, আমরা ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট পেয়াবেল যদি হয় 100 টাকা, তাহলে আপনি 5 বার পরিশোধ করতে পারবেন, সেই জিনিসটা বোঝানোর জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এই মোটামুটি আমরা রেশিও অ্যানালাইসিস এর সূত্রগুলো আমরা আজকে শিখলাম। এবং আমাদের হাতে আর কতক্ষণ আছে? সময় শেষ, 7 মিনিট আছে। তো আমরা 7 মিনিটে নতুন কিছু স্টার্ট করে হবে না। তো এখানে আমরা আমাদের যে প্রবলেমটা শুধু একটু দেখে নেই, পরের ক্লাসে আমরা আলোচনা করব। এই যে আমাদের প্রথম প্রবলেমটা এটা তো জি, প্রথম প্রবলেমটা এখানে আমরা প্রবলেমটা আপনারা পেয়েছেন সবাই নাকি? জি স্যার, পাইছি। হ্যাঁ, এই প্রথম প্রবলেমটা দিয়ে আপনারা ট্রাই করবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করব। এখানে দেয়া আছে, আপনি দেখেন যে সেলস দেয়া আছে, একদম ক্লিন দেয়া আছে, কোনো রিটার্ন কিচ্ছু নাই, এখানে করা আছে। ইনকাম এস্টিমেট দেয়া আছে, তারপরে আপনার ওপেনিং ইনভেন্টরি দেয়া আছে, পারচেজ দেয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি দেয়া আছে। আপনি ইচ্ছে করলে এভারেজ করতে পারবেন এখানে। আর কস্ট অফ সেলস দেয়া আছে, গ্রস প্রফিট দেয়া আছে, এক্সপেন্সেস দেয়া আছে, অপারেটিং প্রফিট দেয়া আছে। একজনে জিজ্ঞেস করছেন যে অপারেটিং প্রফিট আবার নেট প্রফিট কি জিনিস। এই যে এখানে দেখেন যে অপারেটিং প্রফিট কিভাবে বের হয়েছে, আবার নেট প্রফিট কিভাবে বের হয়েছে। প্রফিট ফর দি পিরিয়ড বা নেট প্রফিট, এইটা কি বলা হয়। সেগুলো সব এখানে খুব সংক্ষেপে এখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, এবং আপনার ফিনান্সিয়াল পজিশনটাও দেয়া আছে। অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হিসেবে দেয়া আছে। তারপরে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিও দেয়া আছে। ইকুইটি কত, নন কারেন্ট লায়াবিলিটি মানে হলো ডেপ্ট কত সেটা আছে, কারেন্ট লায়াবিলিটিও দেয়া আছে। আমরা এইগুলো দিয়ে আপনার কাছে চেয়েছে কি, আপনার কাছে চেয়েছে দি ফলোইং ইনকাম স্টেটমেন্ট ইউজ দি, এটা বোধহয় এখানে টাইপ ভুল হয়ে গেছে বোধহয়, কোয়ালিটি এখানে না, এটা আসে নাই কোয়ালিটি এখানে না, এখানে স্পেসিফিক ভাবে বোধহয় কিছু বলেনি। এখানে বলছে যে দি ফলোইং ইনকাম স্টেটমেন্ট এন্ড
estimate position will be used to illustrate the calculation of accounting ratio and interpret them. ও আপনার উপরে দিয়েছে যে কিছু অ্যাকাউন্টিং রেশিও আপনার করার জন্য এবং তাদেরকে ইন্টারপ্রেট করার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে আর কি। যে এখানে আপনার ভালো একটা অপরচুনিটি আছে যে আপনি আপনার মতন যে কোনো রেশিও করে আপনি ব্যাখ্যা দিতে পারবেন। এইসব ক্ষেত্রে যখন আপনার কাছে এরকম ওপেন দিয়ে দেবে, এখানে মার্ক বুঝে আপনি করবেন। এখানে যেমন আমরা 5টা কোয়ালিটি করেছি, এই 5টা কোয়ালিটির ভিতর যেগুলা মনে করেন যে ইম্পর্টেন্ট দেখে দেখে করবেন, সেখানে 3টাই করার দরকার নাই। এখানে যেমন আপনার যে আমরা 3টা করেছি, এখানে 3টে করার দরকার নেই। আপনি গ্রস প্রফিট করবেন আর হয়তো নিচেরটা করবেন। হ্যাঁ, খুব ইজি। এখানে 2টা করে চলে গেলেন। এখানে যেমন আপনার 2টাই করলেন, 2টাই সোজা আছে, করে ফেললেন। ইফিসিয়েন্সিতে গিয়া অ্যাসেট টার্নওভার আছে, তারপর আপনার যে ক্যাপিটাল টার্নওভার আছে, ইনভেন্টরি টার্নওভার আছে, এতগুলো সব করলে আপনার সময়তে কাভার হবে না। এখান থেকে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেজ একটা করতে পারেন, একটা করবেন, ইনভেন্টরি টার্নওভার রেশিও 2টা, আর হয়তো আর এগুলো না করলে হবে, বা এখান থেকে যে কোনো একটা করবেন। এই জন্যই বলছি যে আপনি সময় বুঝে মার্ক বুঝে আপনি তখন ডিসিশন নেবেন কোনটা কোনটা করবেন। এখানে একটা করলেই হবে, যে ডেপ্ট ইকুইটি রেশিও, এটা করলেই হবে। এখানে উপরটা না করলেও হবে, আর এইটা নিচেটা না করলেও হবে। তো কাজে এখানে ধরেন এই ডেপ্ট ইকুইটি রেশিও করলেন, এখান থেকে একটা বা 2টা করলেন, এরকম করে করে হয়তো 4টা বা 5টা রেশিও আপনি দেখাতে পারবেন। তবে আমরা সবগুলো নিয়েই প্র্যাকটিস করব। যদি আমাদের অ্যাভেলেবেল ডাটা থাকে, আমরা সবগুলাই ট্রাই করব যে করা যায় কিনা, কারণ আমরা তো এখানে শিখবো। সেই জন্য আমরা সবগুলাই ট্রাই করব, যদি করা যায় সবগুলাই করব। কারণ স্যার পরীক্ষা এভাবে আসতে পারে, এভাবে একটা আমাদের ইনকাম স্টেটমেন্ট আর ফিনান্সিয়াল পজিশন দিয়ে দিলে এবার বললো যে তোমার মতো করে তুমি আমি এবার কিন্তু রেশিও অ্যানালাইসিস করো। পরীক্ষার কোশ্চেন দিয়েই প্রবলেমগুলো সলভ করাই সব সময়। এটা কোনো না কোনো পরীক্ষা আসছিল অবশ্যই। হ্যাঁ, কোনো না কোনো পরীক্ষা আসছিল, কিন্তু আমি ইয়ারটা এখন মনে নেই বা আমি লিখেও রাখি নাই। কোনো পরীক্ষার কোশ্চেন থেকে করানো হয় যাতে আপনারা বুঝতে পারেন ইজি। আর আসলে এইরকমই আসবে, খুব ইজি আসবে আপনাদের এই লেভেলে আর কি। পরের লেভেলে হয়তো একটু কঠিন আসবে, ওখানে গিয়ে আরো কিছু রেশিও শিখতে হবে। আমি লেভেল অনুসারে তো আমাদের শিখতে হবে, এই লেভেলে এর বেশি আর শেখার প্রয়োজন নাই। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন আমাদের আগের কোনো ক্লাস বা আজকের কোনো ক্লাসের উপরে যদি আমাদের বোধহয় আরো 2-3 মিনিট আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। স্যার আলোচনা হচ্ছে স্যার একটা জিনিস বলুন। জি ভাই বলেন। একজন বলেন। জি স্যার জি বলুন। ওই যে পারপিচুয়াল ইনভেন্টরিতে তো আমরা পড়ছিলাম স্যার, সেলস হইলে ওটা কস্ট অফ গুডস সোল্ড বাড়াবো আর মার্চেন্টাইজ ইনভেন্টরি কমাবো। তাইলে তো স্যার ওইখানে আমি সেলস কত সেটা আলাদা পাচ্ছি না। তাইলে স্যার ওইটা ওই যে ইনকাম স্টেটমেন্ট করার সময় সেলসটা দেখাবো কেমনে? আপনি সেলস পাচ্ছেন না কেন? আপনাকে তো সেলস দিয়েই দেবে। আপনি ওখান থেকে সেলসটা নেবেন, ইনকামেশন যখন করবেন তখন তো সেলস দিয়েই দিবে আপনাকে। সেলসটা আগে আলাদা ফিগারই থাকবে। আর আপনি এটা দিয়ে শুধুমাত্র পারপেচুয়াল ইনভেন্টরি কি জন্য বলতে পারেন? এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেট করার জন্য। রাইট, এটা তো অনলি ফর এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা স্যার, মানে ওই যে আবার জার্নাল গুলো করলাম তো, তাইলে স্যার এর জন্য না, it is only for the valuation of ending inventory এবং হাইয়েস্ট হলো কি আপনার কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য। তো কাজে সেলস তো আলাদা জিনিস, সেলস দিয়ে দেবে, তার সাথে আপনি কস্ট অফ গুডস সোল্ড এইগুলা যোগ বিয়োগ করে বের করতে পারবেন। স্যার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের একটা ধারণা ছিল যে হচ্ছে যে পারচেজ রিটার্ন, তখন তারা ওইখানে পারচেজ রিটার্নের জায়গায় লাস্টে ডিসকাউন্ট ছিল, আর পারচেজ ডিসকাউন্ট টার্ম ছিল 2/10, ওইখানে তারা ইনভেন্টরি হিসেবে কাউন্ট করছে। ওটা ঠিক আছে? মানে ক্যাশ ডিসকাউন্টটা যদি ক্যাশ না দিয়া ইনভেন্টরি দেয়, ক্যাশ ডিসকাউন্ট না লিখে যদি ইনভেন্টরি ডিসকাউন্ট লাগে, তাহলে ওটা ঠিক আছে? হ্যাঁ, তাই হবে, কারণ আপনি যখন সেলস করেছিলেন তখন আপনি
কস্ট অফ গুডস সোল্ড কে আপনি ই করেছিলেন না, জি স্যার, ওখানে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে তো ট্রিট করেছেন। কাজেই ডিসকাউন্টটা ওরা ইনভেন্টরি থেকে পারপেচুয়াল ইনভেন্টরি থেকে সরাসরি ডিডাক্ট করে আর কি। তাহলে ক্যাশ ডিসকাউন্ট আর ইনভেন্টরি এই দুটোর মধ্যে আমি কোনটা আগে ব্যবহার করব? না, ক্যাশ ডিসকাউন্ট পারপেচুয়ালে ক্যাশ ডিসকাউন্টটা তো ওই পিরিয়ডিক্যালের ক্ষেত্রে আমরা ওইভাবে ইউজ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকের কিন্তু আমাদের 50% ক্লাস শেষ হয়ে গেল। মানে স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর? জি, আমার সাবজেক্টের 50% ক্লাস আজকে শেষ। জি স্যার, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাকি 50% এর ভিতরে আমরা ফুল সিলেবাস কভার করব আশা করি ইনশাআল্লাহ। স্যার অলমোস্ট আমাদের মনে হয় নভেম্বর 20 তারিখের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে নাকি স্যার? যদি কোনো মিস আমাদের না হয় তাহলে আশা করি ইনশাআল্লাহ, কোনো যদি মিস না হয়, মিস হলো আমরা ট্রাই করব আবার সেটা অফ ডেতে আবার কভার করার জন্য। আচ্ছা স্যার, যেটা বলতে চাচ্ছিলাম সেটা যেদিন অফিশিয়ালি আমাদের শেষ হওয়ার কথা সেদিনই ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। মিস হলে সেটা যেমন আজকে যেমন এক্সট্রা ক্লাস নিচ্ছে, গত 2HD তে ক্লাসটা নিতে পারি না, সেই জন্য কাজে আমরা কখনো কোনো ক্লাস মিস হলে আমরা সেটা এক্সট্রা ভাবে নিয়ে নেব। স্যার আজকে কততম ক্লাস ছিল? আজকে ক্লাস ছিল আপনার 14 নম্বর ক্লাস ছিল, 15 নম্বর। আচ্ছা ঠিক আছে স্যার যে প্রফিট 15 নম্বর। জি স্যার, প্রফিটেবল রেশিওতে স্যার আমরা অনেকগুলো যে রেশিও করলাম, প্রতিটা এই যে 5টা রেশিওর আন্ডারে স্যার আমাদেরকে তো অনেক সময় স্যার রিমার্ক দিতে বলবে বা ডিসিশন লিখতে বলবে যে এটা এই কোম্পানিটার রেশিও করে এটার ডিসিশনটা দাও। তো এগুলো স্ট্যান্ডার্ড বা পার্সেন্টেজের যে রেশিওগুলো বের হবে বা এগুলা কম বেশির একটা যে ইয়েটা থাকে, এগুলোর কোনো স্ট্যান্ডার্ড রেট বা কোনটা কম হলে আমার জন্য ভালো, কোনটা বেশি হলে আমার জন্য ভালো, এটা যদি একটু এটা কি অঙ্ক করার সময় আমরা দেখবো? কেন, আমি তো প্রত্যেকটা বোঝানোর সময় বললাম, এই যে গ্রস মার্জিন যখন বুঝেছি তখন বললাম না যে 5% কারো রিটার্ন হলে, কারো যদি 10% হয়, অথবা গত বছর যদি আপনার 10 হয়, এবার যদি আপনার 5 হয়, তাহলে আপনি কি বুঝবেন? এটা তো আমরা সূত্রের সময় আলোচনা করেছি। তাছাড়া দুটো বছর আপনাকে রেশিও অ্যানালাইসিস দিলে নরমালি আপনাকে তো কম্পেয়ারই করতে হবে। আপনাকে তো রেশিও অ্যানালাইসিস মানে কি, মানে আপনি রেজাল্টটা বের করে দিয়ে আসছেন আর মার্ক পাবেন না, কিন্তু আপনাকে প্রত্যেকটা রেশিওর এগেইনস্টে কমেন্টস করতে হবে। জি, কমেন্টস উপরে হলো মার্কস, কাজে কমেন্টস করতে হবে আপনাকে। সেই কমেন্টসটা আপনি একই প্রতিষ্ঠানে যদি হয় গত বছরের সাথে তুলনা করেও করতে পারেন, আর যদি আলাদা আলাদা প্রতিষ্ঠান হয় সেখানেও দুটোর সাথে কম্পেয়ার করতে পারবেন। আপনি প্রত্যেকটা রেশিও কম্পেয়ার করা যাবে। আর কোনো কোশ্চেন? আমাদের সামনের ক্লাসগুলো দয়া করে কেউ মিস করবেন না, কারণ ইম্পর্টেন্ট অঙ্কের চ্যাপ্টারগুলো কিন্তু সামনের দিকে। হ্যাঁ, আমরা কিন্তু আমরা ক্লাসগুলো সাজিয়েছি এই জন্য যে সোজা সোজা জিনিসগুলো আমরা আগে পড়াচ্ছি, যাতে আমরা যারা অন্য ডিসিপ্লিন থেকে আসছে তাদের জানি বুঝতে বুঝতে আমার ভালো চ্যাপ্টারগুলো চলে আসে। সেই জন্য আমরা সোজাগুলো থেকে শুরু করছি। কাজে সামনের যে চ্যাপ্টারগুলো আসবে সেগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কাজে কেউ ক্লাস মিস করবেন না, আশা করি সবাই অ্যাটেন্টিভ থাকবেন। জি বলুন। আর স্যার যেটা বলতেছে, এই লেভেলে যদি আমি মানে এই ম্যাথ গুলোর সাথে তো আমার নেক্সট লেভেলের ম্যাথ গুলোর মানে রিলেটেড, মানে বিজনেস লেভেলের সাথে আমার অপারেশনের রিলেটেড হয় কি, আপনার এখানে অনেকগুলো সিলেবাস আছে ইন্টার রিলেটেড। হ্যাঁ, দেখবেন যে আমার ক্লাস করলে দেখবেন পরবর্তীর যে একটা ক্লাস আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, দেখবেন অনেক সোজা হয়ে যাবে আপনাদের জন্য। যারা আমার ক্লাসগুলো শুনেছেন বা নোট করেছেন, দেখবেন যে টিচারই নেক না কেন, আমি আগে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিতাম, তখন ক্লাস করতে গিয়া অনেকে বলেছে যে স্যার এগুলো তো আমরা
জানি না, শিখে আসিনি, কারণ আমি তো ওই লেভেলে গিয়ে আবার ওইভাবে পড়াতাম, তো তখন আবার এই জিনিসগুলো যে এই যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেইগুলো তখন দুর্বলতা পেতাম অনেকের ভিতরেই। তো কাজেই আপনারা এই আমার ক্লাসটা যত মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে যতটুকু যা অর্জন করতে পারবেন, নেক্সট আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং মোস্ট প্রবাবলি একটা ক্লাস আছে, ওখানে গিয়ে দেখবেন খুব সব চ্যাপ্টারগুলো ইজি হয়ে যাবে এবং এগুলো অনেকগুলোই রিলেটেড। এটা কি স্যার এই লেভেলে, বিজনেস লেভেলে? না 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 না, হ্যাঁ এই নেক্সট লেভেলে, বিজনেস লেভেলই নেক্সট যে এইটা আর কি, এটা কি বলে স্টেজ। আচ্ছা, সেখানে তো কাজে এই আর হলো আমার ক্লাস যেগুলো আমি প্রবলেম সলভ করাই দিব বা করতেছি, সেগুলো একটু নিজেরা করার চেষ্টা করবেন এবং নিজেরা যখন দেখবেন যে আমার সাথে হুবহু মিলে গেছে, তখন দেখবেন যে আপনার যে কোনো বই তখন ওপেন করবেন, আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্যই বলছি যে আমার ক্লাসটাই যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের বই, অন্য বই স্টাডি করার খুব বেশি একটা প্রয়োজন তেমন একটা হবে না, দেখবেন ইনশাল্লাহ। জি স্যার। তো আমরা আজকের এই নেক্সট সাবজেক্ট কি স্যার? নেক্সট চ্যাপ্টার আমরা রেশিও অ্যানালিসিস প্রবলেম সলভ করব। ওকে স্যার, রেশিও অ্যানালিসিসের প্রবলেমগুলো আমরা সলভ করব, আর ওখানে গিয়ে আমরা কোনটাতে কি কমান্ডস করতে হয় সেগুলো আমরা আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি রোববারে, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি